কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব ফিজিক্স ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার ভেক্টর, একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেখান থেকে মাঝে মাঝে আমাদের অনেক কোশ্চেন আসে থাকে বিভিন্ন ইউনিভার্সিটিতে। তো আজকে আমি তোমাদের ক্লাসটা নিব আমার যে শিটটা আছে, যে লেকচার শিটটা দিয়ে আমি ক্লাস নিয়ে থাকি সাধারণত, সেই লেকচার শিটটার উপরে বেস করে ক্লাস নিব। আর এই শিটটার পিডিএফ লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দিব, তোমরা পিডিএফটা ওখান থেকে ডাউনলোড করে নিবা। মোটামুটি সকল ইনফরমেশন তুমি ওখান থেকে পাবা। আর আমি এখানে যে সিকোয়েন্স মেনটেন করে আলোচনা করা আছে, আমি সেই সিকোয়েন্স মেনটেন করে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব। তো তুমি যদি ভেক্টর নিয়ে আলোচনা করতে চাও, আমরা জানি যে ফিজিক্সে যে রাশিগুলো নিয়ে আমরা কথা বলি এগুলোকে মোটামুটি আমরা ভৌত রাশি বলে থাকি, ফিজিক্যাল কোয়ান্টিটি। এই ভৌত রাশিগুলোকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করি, একটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি আর একটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। যখন কোনো কিছু প্রকাশের জন্য মান এবং দিক দুইটারই দরকার হয়, আমরা জানি সেটাকে আমরা ভেক্টর কোয়ান্টিটি বলে থাকি। আমি তোমাদেরকে থিওরিটিক্যাল কনসেপ্ট নিয়ে অত বেশি আলোচনা করব না, আমি তোমাকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, যেই ইনফরমেশনগুলো তোমার ভার্সিটিতে প্রয়োজন হয়। আমি টপিকগুলো আলোচনা করব, টপিকগুলো আমি ধরে নিব মোটামুটি ধারণা তোমার এই একাডেমিক লেভেল থেকে আসে, এবং আমি ওই তোমার টপিকগুলো থেকে কি কোয়েশ্চেন হয় সেটা বোঝানোর চেষ্টা করব। আর আশা করি আজকের ভিডিওটা থেকে তুমি ক্লিয়ার হয়ে যাবে যে একটা ইউনিভার্সিটি প্রিপারেশন নিতে গেলে তোমাকে কিভাবে ফিজিক্স পড়তে হবে। আজকের ক্লাসের মূল উদ্দেশ্যই হবে আমাদের এটা। আর আমি আজকে যে ক্লাসটা শুরু করতেছি এটা চেষ্টা করব সিকোয়েন্স ধরে রাখা, তোমাদের এডমিশনের ফুল কনসেপ্ট ক্লাস আমি নেওয়া শুরু করব, এবং এটা পুরো চ্যাপ্টারের একটা লং ভিডিও ক্লাস হওয়া শুরু করবে। এভাবে ফিজিক্সের ক্লাস এবং ম্যাথের ক্লাস দেওয়ার চেষ্টা করব। আর ভিডিও শেষে যদি কোনো টপিক না বুঝো বা কোনো কোয়েশ্চেন থাকে, তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবা। আর তোমাদের যদি ভিডিও ভালো লাগে বা এরকম ক্লাসের ভিডিও আরো চাও, তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট কিংবা শেয়ার করবা। আর তোমাদের এই কমিউনিকেশনটার উপর ডিপেন্ড করবে নেক্সট ভিডিওটা কত দ্রুত আসবে, কারণ তোমাদের এই কাজগুলো আমাকে ইন্সপিরেশন করবে। আচ্ছা, ভেক্টর নিয়ে কথা বলতেছিলাম, ভেক্টর কোয়ান্টিটি আর স্কেলার কোয়ান্টিটি। এখান থেকে আমাদেরকে মেইনলি যেটা করতে হবে সেটা হচ্ছে এদের উদাহরণগুলো। আমি তোমাদের যে শীটটা দিব, এই শীটে আমি বেশ কিছু উদাহরণ দিয়ে দিছি, এবং এই উদাহরণগুলো শেষে কোনটা কোন ইউনিভার্সিটিতে আসছে সেটা দেওয়ার চেষ্টা করছি। আমি জাস্ট তোমাদেরকে কয়েকটা জিনিস পড়ে শোনাই। যেমন স্কেলার কোয়ান্টিটির উদাহরণ হিসেবে আমাদের আছে দৈর্ঘ্য, যেটা পাবনা সায়েন্স এন্ড টেকনোলজিতে আসছিল 14-15 সেশনে। যেমন ভর আসছিল রাজশাহী ইউনিভার্সিটির 7-8, শক্তি আসছিল চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটিতে 15-16, ক্ষমতা আসছিল ইসলামিক ইউনিভার্সিটি 1-2। এবং আমাদের যে বৈদ্যুতিক বিভব স্কেলার কোয়ান্টিটির উদাহরণ, এটা আসছিল রাজশাহী 9-10, তারপর মেট আসছিল 9-10, এবং বিআরইউআর মানে বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে এটা আসছিল 12-13-তে। আর প্রতিসরাঙ্ক যেটা শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে 9-10 আসছিল। তো এখানে আরো বেশ কিছু উদাহরণ দেওয়া আছে, তোমরা পিডিএফ থেকে দেখে নিবা। আমি চেষ্টা করতেছি যেগুলো আসছে সেগুলো তোমাদের কাছে তুলে ধরার। তার মানে আমরা এখান থেকে বুঝলাম যে স্কেলার কোয়ান্টিটির যে এক্সাম্পলগুলো আছে এগুলো থেকে বিভিন্ন ইউনিভার্সিটিতে কোশ্চেন আসে থাকে, আমরা এটা পড়বো। আচ্ছা, এরপরে ভেক্টর কোয়ান্টিটির মধ্যে আমরা এক্সাম্পল হিসেবে নিতে পারি সরণ, যেটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 13-14-তে আসা কোশ্চেন, এবং বল যেটা হচ্ছে মাওলানা ভাসানীতে 14-15, এবং যশোর সায়েন্স এন্ড টেকনোলজিতে 16-17, এবং তড়িৎ প্রাবল্য ভেক্টর রাশির উদাহরণ যেটা হচ্ছে এটা হচ্ছে এমবিএসটিইউ মাওলানা ভাসানী সায়েন্স এন্ড টেকনোলজি, যেটা হচ্ছে 15-16-তে আসছে। তো এখানে আমি জাস্ট কয়েকটা সাল তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, তবে মনে রাখবা এগুলোর বাইরে কোনোটা আসে নাই এমনটা না। আমি আমার সামনে যেগুলো পাইছি সেগুলোর কালেকশন এখানে দিয়ে দিছি, বাকিগুলো তোমরা দেখে নিবা, ইম্পর্টেন্ট। আর ভেক্টর রাশি মনে রাখার একটা উপায় তোমরা বিভিন্ন বইয়ে পাবা, এরকম যে ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে, ভতে ভরবেগ, আর বেতে হচ্ছে বেগ, তারপরে হচ্ছে ভবে সব, দ্বন্দ্ব সতে হচ্ছে স্মরণ, বতে হচ্ছে বল, প্রিয়তম পয় হিসেবে হচ্ছে প্রাবল্য, ওতে ওজন, প্রিয়তম, তোতে হচ্ছে ত্বরণ, মতে হচ্ছে মন্দন, প্রিয়তম ভাসে, ভাতে হচ্ছে ভ্রামক, আর দ্বন্দ্ব সহায়িকাতে হচ্ছে সান্দ্রতার গুণাঙ্ক। এই যে ভাসের ভা থেকে আমি বললাম ভ্রামক, যে কোনো প্রকার ভ্রামক হচ্ছে ভেক্টর রাশি, তবে জড়তার ভ্রামক স্কেলার রাশি। কথাটা মনে রাখবা, যে কোনো কিছু শেষে যখনই আমরা ভ্রামক পাবো, চৌম্বক ভ্রামক থেকে শুরু করে আর যা কিছুতে ভ্রামক পাবো, তখনই এটা ভেক্টর রাশি, তবে জড়তার ভ্রামক স্কেলার রাশি, মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখবা। আর শেষে ছিল প্রেমে তো হচ্ছে পৃষ্ঠটান, প্রাবল্য পৃষ্ঠটান, প দিয়ে দুই জায়গায় প আছে, তো তোমরা এটা মনে রাখবা। তো যেটা আমি বললাম যে জড়তার ভ্রামক স্কেলার রাশি, এটা হচ্ছে ব্যতিক্রম, ভেক্টর রাশি নয়। বাকি উদাহরণগুলো এই ছন্দের মাধ্যমে আমরা যেগুলো বললাম সেগুলো হচ্ছে ভেক্টর রাশির উদাহরণ। আর ভেক্টর রাশির উদাহরণগুলো আমরা বেশি বেশি মনে রাখার চেষ্টা করব। আর ভেক্টর রাশির উদাহরণ মোটামুটি কিছু আছে, এগুলো মনে রাখবা, বাকিগুলো স্কেলার কোয়ান্টিটি, এভাবে একটা আইডিয়া নেওয়া যায়। এখানে আরেকটা ইনফরমেশন মনে রাখবা,
বলের ঘাত আর ঘাত বল এটা কিন্তু আমরা দুই জায়গায় পাইছি, সরি দুই জায়গায় না, আমরা হচ্ছে একটা অধ্যায়ে পাবো এই দুইটা জিনিস, একটা হচ্ছে বলের ঘাত আর একটা হচ্ছে ঘাত বল। মনে রাখবা বলের ঘাত ভেক্টর বা ঘাত বল স্কেলার। বলের ঘাত আর ঘাত বল কি এটা নিয়ে ডিটেইলস আলোচনা করবো যখন আমরা সামনের ওই চ্যাপ্টারে পাবো। আজকে শুধু আমি ইনফরমেশনগুলো দিই। এরপরে তোমরা দেখবা ইসাক স্যারের বই যদি পড়ো তাহলে এরপরে আছে ভেক্টর রাশির ভৌত ধর্ম, ধর্মগুলো জাস্ট পড়ে নিবা। তারপরে পাবা তোমরা হচ্ছে ভেক্টর রাশি কি কিভাবে প্রকাশ করা যায়। তোমরা জানো যে ভেক্টর রাশিকে মূলত দুই ভাগে প্রকাশ করা যায়, একটা হচ্ছে সরলরেখা দ্বারা আর একটা হচ্ছে অক্ষর দ্বারা। আর এই অক্ষর দ্বারা ভেক্টর রাশিকে চার ভাবে প্রকাশ করা যায়। ওই যে এ ভেক্টর যদি হয় উপরে তীর চিহ্ন, কিংবা উপরে বার, কিংবা নিচে বার, কিংবা বোল্ড হরফ দিয়ে আমরা যদি এ লিখি, এই চার ভাবে আমাদের অক্ষর দ্বারা প্রকাশ করা যায়। মোটামুটি এই ইনফরমেশনগুলো পাবা। তারপরে বিভিন্ন ভেক্টর রাশি তোমরা পাবা ইসাক স্যারের বইটা যদি তোমাদের সামনে থাকে দেখো, এই যে বল, তারপর হচ্ছে টর্ক, তারপর হচ্ছে ভরবেগ, তারপর এরকম আরো কয়েকটা দেওয়া আছে, শেষে দেওয়া আছে একটা তল। এই তলটা ইম্পর্টেন্ট, মনে রাখবা তল বা সারফেস। যখন আমরা কোনো তল বের করি বা তলের ক্ষেত্রফল বের করি, এটা একটা ভেক্টর রাশি, এটা মনে রাখবা। যেমন আমি যদি এই হোয়াইট বোর্ডটার কথা বলি, এই হোয়াইট বোর্ডটার এই তলটা বা এই তলের ক্ষেত্রফলটা ভেক্টর রাশি এবং এই ভেক্টরটার দিক হচ্ছে সামনের দিকে। আমি যদি এইভাবে আমার হাতটা রাখি, এটা যদি আমার তল হয়, হাতের দিকটা উপরের দিকে, তাহলে দিকটা হচ্ছে উপরের দিকে। তাহলে লম্ব দিকে যে আমরা ইয়াটা পাই, অ্যাক্সিসটা পাই, সেটা হচ্ছে সেই ভেক্টরের দিক। এবং তল বা তলের ক্ষেত্রফল ভেক্টর রাশি, এটা ইসলামিক ইউনিভার্সিটি 14-15 সেশনে আসা কোশ্চেন, ইম্পর্টেন্ট, মনে রাখবা। আচ্ছা, এগুলো ছিল আমাদের প্রাথমিক আলোচনা। আমি ম্যাথমেটিক্যাল আলোচনায় যখন টপিক যখন আসবে তখন ম্যাথমেটিক্যাল আলোচনায় চলে যাব। আমি জাস্ট থিওরি কি কি পড়তে হবে সেটা দেখার চেষ্টা করতেছি। আচ্ছা, এরপরে আমরা ভেক্টর রাশির প্রকারভেদগুলো পাবো ইসাক স্যারের বই থেকে। ভেক্টর রাশির প্রকারভেদের প্রথম দিকে আমরা পাবো হচ্ছে একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। আচ্ছা, একক ভেক্টর বা ইউনিট ভেক্টর পাবো আমরা প্রথম দিকে। তো আমরা যদি একক ভেক্টরের কথা বলি, আমরা জানি যে ভেক্টরের মান একক বা কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে আমরা যে ভেক্টরটা পাই তাকে আমরা একক ভেক্টর বলি। আমি বলি এটাও কিন্তু ইউনিভার্সিটিতে আসা কোশ্চেন, যেমন যে ভেক্টরের মান একক তাকে কি বলে? একক ভেক্টর বলে। এটা হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটিতে আসলে 17-18-তে। আর কোন ভেক্টরকে মান শূন্য নয় এরকম কোন ভেক্টরকে যদি তার মান দ্বারা ভাগ করি তাহলে আমরা একক ভেক্টর পাবো। এটা হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি 15-16-তে আসা কোশ্চেন। এই কোশ্চেনগুলো ইউনিভার্সিটিতে আসে থাকে। আচ্ছা, তোমাদের জন্য একটা কোশ্চেন থাকতেছে, সেটা হচ্ছে মনে করো এটা একটা ইউনিভার্সিটিতে আসা কোশ্চেন, যে মনে করো এ একটা ভেক্টর এবং বি আরেকটা ভেক্টর, যেটা বি সমান সমান হচ্ছে এ ভেক্টর বাই এ এর মান। তো আমরা এই অংশটা থেকে বুঝতেছি বি এমন একটা ভেক্টর যেটা এর এ ভেক্টরের একক ভেক্টর। তার মানে আমাকে যদি এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে বলে, আলটিমেটলি আমার কাছে কি চাইছে? কোন ভেক্টর ও তার একক ভেক্টরের মধ্যবর্তী কোণ। তোমরা একটু চিন্তা করো, কোন ভেক্টর এবং ওই ভেক্টরটারই একক ভেক্টর, এদের দুজনের মধ্যবর্তী কোণটা কত? চিন্তা করো এবং চিন্তা করে দেখো কত হইতে পারে, এবং এটার অ্যানসারটা হচ্ছে 0 ডিগ্রি। কোন ভেক্টর ও তার একক ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। কিভাবে? দেখো, একটা ভেক্টর যদি আমি নিয়ে ফাই পাই, তাহলে আমি যদি এই ভেক্টরটাকে এই ভেক্টরের মান দ্বারা ভাগ করি তাহলে আমরা একক ভেক্টর পাবো। তাহলে এর একক ভেক্টরটা কি হবে? এর একক ভেক্টরটা 5i কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে এর একক ভেক্টর পাবো আমরা i। খেয়াল করো তো, এই 5i আর i এদের মধ্যবর্তী কোণ কত? এরা সবাই x অ্যাক্সিস বরাবর। এরা যদি 5i হয় তাহলে i হবে এইদিকে, শুধু থেকে ছোট হবে। তাহলে i এবং 5i যদি একই দিকে হয় তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। তাহলে কোন ভেক্টর ও তার একক ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। আচ্ছা, তাহলে এটা যদি একক ভেক্টর হইতো, আমরা সাধারণত একক ভেক্টর, যে একক ভেক্টর হচ্ছে মুরব্বী মানুষ, যাকে আমরা টুপি পরাই দিই, সে এ যদি একক ভেক্টর হয় তাহলে যেটা টুপি পরাই দিলাম, এটা হচ্ছে আমাদের কি? এ ভেক্টরের একক ভেক্টর। আচ্ছা, এটা যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে আমরা এইভাবে লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি এ এর একক ভেক্টর। এই এটা কি? এ ভেক্টরের মান। তাহলে আমরা একটা কথা বলতে পারি, কোন ভেক্টরের মানকে তার একক ভেক্টর দ্বারা যদি গুণ করা হয় তাহলে ওই ভেক্টরটা পাওয়া যায়। এই কথাটা মনে রাখবা, এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। মোটামুটি একক ভেক্টর থেকে এই ইনফরমেশনগুলো লাগবে। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। শূন্য ভেক্টরের একটা গুরুত্বপূর্ণ দিক এবং ইম্পর্টেন্ট কথা হচ্ছে, যে ভেক্টরের মান শূন্য বা যে ভেক্টরের নির্দিষ্ট কোনো দিক নেই তাকে শূন্য ভেক্টর বলা হয়। এবার আবার তোমাদের জন্য একটা কোশ্চেন, একটু চিন্তা করো, ভেক্টর রাশি মানে কি? যার মান এবং দিক আছে। এখন যার মান এবং দিক আছে তাকে আমরা ভেক্টর রাশি বলি।
কিন্তু যখনই তুমি শূন্য ভেক্টরের সংজ্ঞা পড়বা তখন কিন্তু বলবা তুমি যে ভেক্টরের নির্দিষ্ট কোনো দিক নেই তাকে শূন্য ভেক্টর বা নাল ভেক্টর বলে। এবার তুমি বলো তো যে যদি দিক না থাকে তাহলে এটা কিভাবে ভেক্টর রাশি হয়? কারণ দিক থাকবে বলে তো ভেক্টর রাশি হবে, রাইট? তাহলে তুমি একটু চিন্তা করো যে দিক নেই কিন্তু ভেক্টর রাশি, কেন ভেক্টর রাশি? মনে মনে চিন্তা করো, যেহেতু তোমার অ্যান্সারটা আমি নিতে পারতেছি না, তুমি আমার সামনে থাকলে অবশ্যই অবশ্যই তোমার অ্যান্সার বা তোমার ওপিনিয়নটা নিতাম আমি। তবে তুমি যদি তোমার ওপিনিয়ন দিতে চাও তাহলে কমেন্ট করো তোমার মাথায় কি ছিল বা এটা জানতা কি জানতা না। যদি না জানো বা না জানা থাকো তাহলে তুমি কমেন্ট করো যে জানা নেই বা জানা ছিল না, আমি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, তোমরা যদি ভেক্টর রাশির ক্যারেক্টারগুলো পড়ো তাহলে এই ভেক্টর রাশির এই কথাটা তোমরা অবশ্যই অবশ্যই সবাই জানো যে দুইটা ভেক্টর রাশির যোগফল কিংবা বিয়োগফল অবশ্যই অবশ্যই ভেক্টর রাশি। দুইটা ভেক্টর রাশির যোগফল বা বিয়োগফল থেকে আমরা কখনোই অপর একটা ভেক্টর রাশি ছাড়া স্কেলার রাশি পাবো না। যদি আমরা ডট গুণন করি দেন আমরা স্কেলার রাশি পাই, কিন্তু যোগফল বিয়োগফল থেকে ভেক্টর রাশি পাওয়া যায়। সে আমার কাছে একটা ভেক্টর আছে a, যেটা হচ্ছে 5i। আবার ওই एग्जांपलই ধরলাম। আমার কাছে b আরেকটা ভেক্টর আছে যেটা হচ্ছে -5i। তো এখন বলো তো এই 5i আর -5i এই দুইটা থেকে যদি আমরা লব্ধি বা যোগ করি, যোগ করলে কি হচ্ছে দেখো তো, 5i কে যদি আমি -5i দ্বারা যোগ করি তাহলে অ্যানসারটা আসবে 0। 0 অ্যানসারটা আসছে, তার মানে এটা মান 0। কিন্তু এটা কিভাবে পাইছি আমরা? দুটো ভেক্টর রাশির বিয়োগফল থেকে। আর দুটো ভেক্টর রাশির বিয়োগফল বা যোগফল অবশ্যই একটা ভেক্টর রাশি। দ্যাট মিন্স এই 0টা হচ্ছে একটা ভেক্টর রাশি। এর নির্দিষ্ট কোনো দিক নেই। কেন নেই? কারণ এর পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই, মানে ও যেখানে ছিল আবার ওখানেই আছে। তাহলে যেখানে ছিল যদি সেখানেই থাকে তাহলে কোন দিকে আছে? দিক নেই, ওখানেই আছে। দিক নেই কিন্তু তারপরেও এই ভেক্টর রাশি, কারণ একে আমরা পাইছি দুইটা ভেক্টর রাশির রেজাল্ট হিসেবে। যেমন যদি কোনো একটা বস্তু সমবেগে চললে কি হয়? ত্বরণ শূন্য হয়, বাট ত্বরণ কি? ভেক্টর রাশি। তাহলে এখানে এই যে শূন্যটা তুমি কি বলবা যে এটা স্কেলার? না, এখানে ভেক্টর রাশিটা শূন্য, এর কোনো দিক থাকতেছে না। এই জন্যই আমরা বলতেছি যখন দুইটা বা তিনটা ভেক্টর রাশির লব্ধি শূন্য হচ্ছে বা ও ওই জায়গায় থাকতেছে বা কোনো ভেক্টরকে তার বিপরীত ভেক্টর দ্বারা যদি যোগ করা হয় তাহলে যে ভেক্টর রাশিটা পাই সেটা হচ্ছে আমাদের শূন্য ভেক্টর। তাহলে শূন্য ভেক্টরের এই কনসেপ্টটা তোমরা পড়বা। আর এই যে পাদবিন্দু শীর্ষবিন্দু একই, এটা তোমার হচ্ছে যে ডেন্টাল 17-18তে এবং হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি 17-18তে আসা কোশ্চেন, এবং এই কোশ্চেনগুলো আসা থাকে। আমি জাস্ট তোমাদের মাঝে মাঝে কয়েকটা করে সাল বলবো, আর বাকি যে ইনফরমেশনগুলো দিচ্ছি এগুলো অবশ্যই অবশ্যই কথা এগুলো কিন্তু আসছে, এই কথাগুলো খেয়াল রাখবা। তারপর হচ্ছে বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর, আমি যদি নামগুলো বলে দিচ্ছি যেটা বোঝানোর মতো সেটাই বোঝাবো, বাকিগুলো তোমরা বুঝে নিবা। তারপর হচ্ছে অবস্থান ভেক্টর, সরণ ভেক্টর, সদৃশ ভেক্টর, তারপর হচ্ছে অসদৃশ ভেক্টর, হ্যাঁ বিপ্রতীক ভেক্টর। বাকি ভেক্টরের সংজ্ঞাগুলো তোমরা পড়ে নিবা। আমি বিপ্রতীক ভেক্টরটা নিয়ে একটু আলোচনা করি। দুটি সমান্তরাল মানের ভেক্টর যখন একজনের মানটা আরেকজনের বিপ্রতীক হয় তখন তাকে বিপ্রতীক ভেক্টর বলা হয়। কেমন? মনে করো সে এ একটা ভেক্টর যার মানটা হচ্ছে 5i, তাহলে এর বিপরীত ভেক্টরটা কি হবে? সংখ্যাটা 1/, হয়ে যাবে, বিপ্রতীক হয়ে যাবে। তাহলে এর বিপ্রতীক ভেক্টর হবে 1/5। হ্যাঁ, শুধু এই যে মানটা 1/5 হবে বা উল্টে যাবে এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবা না। মনে রাখবা বিপ্রতীক ভেক্টরের সংজ্ঞায় কিন্তু বলা আছে সমান্তরাল, তার মানে তারা অবশ্যই অবশ্যই সমান্তরাল। তার মানে 1/5 হবে ঠিকই আছে, কিন্তু এর একক ভেক্টর কিন্তু একই থাকবে। আমি যদি তোমাকে 1/5 দিয়ে দিই আর এটা থাকে i, তাহলে কিন্তু এইটা এর বিপ্রতীক ভেক্টর নয়, কারণ বিপ্রতীক ভেক্টর হতে গেলে ওদেরকে সমান্তরাল হতে হবে। তাহলে মোটামুটি এই কথাটা মাথায় রাখবা। এবং এই কোশ্চেনটা আসা কোশ্চেন, এই যে যদি 2 হয় তাহলে 2i এর বিপ্রতীক ভেক্টর কত? 1/2i। এটা তোমার রাজশাহী ইউনিভার্সিটি 9-10 আসা কোশ্চেন, খেয়াল করবা কোশ্চেনগুলো। এরপরে আমরা ওই যে সমতলীয় ভেক্টর, সমরেখ ভেক্টর, সমপ্রান্তিক ভেক্টর, স্বাধীন ভেক্টর, সীমাবদ্ধ ভেক্টর, সঠিক ভেক্টর, এই সংজ্ঞাগুলো তোমরা বিভিন্ন জায়গায় পাবা এবং আমার শীটেই পাই যাবে। তোমরা যদি শীটটা খেয়াল করো, এগুলো তেমন বোঝানোর কিছু নেই, এগুলো তোমরা বুঝো, এই জন্য আমি এগুলো নিয়ে আর বেশি আলোচনা করতেছি না। তবে এখানে একটা কথা মনে রাখবা, আমাদের কিন্তু বিপরীত ভেক্টরের আরেকটা নাম ঋণাত্মক ভেক্টর। মনে রাখবা ঋণাত্মক ভেক্টর বা ঋণ ভেক্টর নামে ভেক্টর রাশি থাকলেও ধনাত্মক ভেক্টর বা ধন ভেক্টর নামে কিন্তু কোনো ভেক্টর রাশি নেই। এটা মেডিকেলে আসা কোশ্চেন তোমাদের, যে নিচের কোনটি ভেক্টর রাশি নয়? এই ধনাত্মক বা ধন ভেক্টর নামে কোনো ভেক্টর রাশি নেই। আচ্ছা, আমরা একটা জিনিস বলে গেছি, সেটা হচ্ছে সমতলীয় ভেক্টর। তিনটি ভেক্টর রাশির সমতলীয় হওয়ার শর্ত কি? তিনটি ভেক্টর রাশির সমতলীয় হওয়ার শর্ত কি এটা যদি বলা হয়, তোমরা অনেকেই এটা মুখস্থ রাখছো, তোমাদের মনে আছে যে a × b
ইনটু বা ডট গুণন করে সি, যদি এটার মান 0 হয় তাহলে এই তিনটে ভেক্টর সমতলীয় হয়, বা ভেক্টর তিনটি সমতলীয় হওয়ার শর্ত কি, এটা আমরা শর্ত বলে থাকি। তো এখন খেয়াল করো যে এই তিনটে ভেক্টর রাশি সমতলীয় হওয়ার শর্ত এটা, কেন এটা, বা তোমাকে যদি আমি বলি যে হ্যাঁ 0 হলে সমতলীয়, বাট আমার যে এই পাশের টার্মটা আছে এটা আসলে কি, এটা আসলে কি, এটা হচ্ছে যখন তোমাকে তিনটা ভেক্টর রাশি দেওয়া হবে এবং সেখানে তোমাকে আয়তন বের করতে বলা হবে, তিনটা ভেক্টর রাশি দিয়ে তোমাকে যখন আয়তন বের করতে বলা হবে তখন তোমাকে এই সূত্রটা ইউজ করতে হবে। এবং তারা যখন সমতলীয় হয়, মনে করো একটা জিনিস আয়তাকার বস্তুকে তুমি চাপ দিয়ে একটা তল বরাবর রাখছো, তাহলে ওদের আয়তন কি 0, এই যে আয়তন 0। আচ্ছা আমি আরেকটু তোমাদের ক্লিয়ার করি। মনে করো একটা আমরা আয়তাকার বস্তু নেই, আচ্ছা এটা একটা আয়তাকার বস্তু, আমরা এই যে নিচে যে তলটা আছে এই তলটার ক্ষেত্রফল বের করব। আমরা জানি যে সামান্তরিক, নিচের অংশটা দেখো সামান্তরিকের মতো একটু হেলানো একটা আয়তাকার বস্তু আর্ট করছি আমি। আমরা জানি যে সামান্তরিক বা এই টাইপের জিনিসগুলোর ক্ষেত্রফল বের করার সূত্র তাদের বাহুদ্বয়ের ক্রস গুণন, ক্রস গুণনের মান। আচ্ছা কেন ক্রস গুণনের মান, আমি যখন তোমাদেরকে যে ক্ষেত্রফল বের করার টপিক পড়াবো তখন কিন্তু ওটাও বের করে দিব যে কেন ক্রস গুণন করলেই আমার ক্ষেত্রফল আসতেছে, কেন আমি ডট গুণন করতেছি না, এটাতে আমরা পরে আসতেছি। তবে তার আগে তোমরা যেটা জানো সেটাই মনে করো যে এই যে দুইটা ভেক্টর রাশি আছে আমার, এটা যদি হয় পি এবং এটা যদি হয় কিউ, আমি জানি যে পি এবং কিউ কে যদি ক্রস গুণন করি, বা আচ্ছা আমরা এটার সঙ্গে মেলানোর জন্য এগুলোর নাম এ বি দিই। মনে করো এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর, তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টরকে যদি আমরা ক্রস গুণন করি তাহলে আমরা কি পাবো, এই যে নিচের অংশ, এই যে এই অংশটা আছে, এই যে এই অংশটা আছে, এই অংশটা আমরা ক্ষেত্রফল পাবো। ক্ষেত্রফলের সঙ্গে উচ্চতা গুণ করলে আমরা কি পাই, আয়তন পাই। তাহলে এইখানে আমাদের এই যে আরেকটা এক্সিস থাকতেছে, যে এক্সিসটা হচ্ছে আমাদের, মনে করো এটা এক্স এক্সিস, এটা ওয়াই, এটা মনে করো জেড এক্সিস। জেড এক্সিস বরাবর আমাদের কি থাকবে, উচ্চতা থাকবে। তো আমাদের এটা কিন্তু সোজা না, একটু বাঁকা, যেহেতু এটা বাঁকা ধরে নাও এই যে বাঁকা অংশটা, এই যে বাঁকা অংশটা, এই বাহুটা হচ্ছে আমাদের সি বাহু বা সি ভেক্টর, এটা হচ্ছে সি ভেক্টর। আচ্ছা সি ভেক্টরটা তো বাঁকা হয়ে আছে, তাহলে সি ভেক্টরটা তো পুরোটাই উচ্চতা হতে পারে না, যেহেতু এটা বাঁকা হয়ে আছে, যদি সোজা হয়ে থাকতো তাহলে ওটা উচ্চতা হইতো। তাহলে আমার এখান থেকে উচ্চতা দরকার, তাহলে উচ্চতা বের করার জন্য আমি কি করব, উচ্চতা বের করার জন্য এই যে ডট 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 দিয়ে এই অংশটাকে আমি উচ্চতা হিসাবে নিব। তো আমার এই যে জেড অ্যাক্সিসের সঙ্গে সি ভেক্টরটা যদি থিটা কোণে থাকে, তাহলে তুমি খেয়াল করে দেখো সি ভেক্টরটা হচ্ছে আমার অতিভুজ, এইটা থিটা হওয়ার কারণে এটা হচ্ছে আমার ভূমি, এটা হচ্ছে আমার উচ্চতা। আর কোস থিটা সমান আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি কোনটা, এই যে এই অংশটা, এই অংশটাকে আমি হোয়াট দিলাম, তাহলে এইটা হচ্ছে আমার ভূমি, আর ভূমি ভাগ অতিভুজ, অতিভুজ হচ্ছে সি ভেক্টর। তাহলে আমি এই যে উচ্চতার এই অংশটা, এই যে ভূমি যেটাকে বলতেছিলাম আমরা, এটার মান কত, এটার মান হচ্ছে এই যে আর গুণ করে দাও সি কস থিটা, সি কস থিটা হয়। তার মানে উচ্চতা কত, সি কস থিটা, এটা কি ছিল ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সঙ্গে কি গুণ করতে হবে, উচ্চতা গুণ করতে হবে। উচ্চতা আমাদের কি পাইছি আমরা, সি কস থিটা, সি কস থিটা। তাহলে সি কস থিটা যদি আমরা গুণ করি তাহলে কস থিটাকে তুলে দিলে কি হয়, ভেক্টর রাশিতে ডট গুণন হয়। তার মানে a ক্রস b ইনটু c, এই ভেক্টরটার সঙ্গে এটা ডট গুণন হচ্ছে। তাহলে দুইটা ভেক্টরের ক্রস গুণনের সঙ্গে যদি একটা ভেক্টরকে ডট গুণন করি তাহলে আমরা কি পাবো, ওই আয়তাকার বস্তুটার আয়তন পাবো। কিন্তু এই সিটা যদি এই যে নিচের দিকে এক্স ওয়াই অ্যাক্সিস আছে, মানে তলটা আছে, সারফেসটা, আমরা যে ফ্লোরটাতে আছি, মনে করো এই ফ্লোরটা, মেঝেটা হচ্ছে আমাদের এক্স ওয়াই, উচ্চতা হচ্ছে আমাদের জেড। তো আমার সি ভেক্টরটা যদি এই ফ্লোরেই থাকতো, মানে এ বি ফ্লোরের দৈর্ঘ্যপ্রস্থ, উচ্চতা হচ্ছে আমাদের জেড অ্যাক্সিস বরাবর, এখন এই সিটা এইটার সাথে নেই, সমতল, তার মানে কি ফ্লোরেই আছে। তাহলে ফ্লোরটা উচ্চতার সময় কত কোণ, 90 ডিগ্রি কোণ। দ্যাট মিন্স সিটা যদি এই ফ্লোরেই থাকতো তাহলে এটা জেড অ্যাক্সিসের সঙ্গে 90 ডিগ্রি কোণ তৈরি করতো এবং কোস 90 এর মান 0, যার কারণে এটার মান হয়ে যেত 0। আর এই জন্য সমতলীয় হওয়ার শর্ত হচ্ছে এদের আয়তন শূন্য, দ্যাট মিন্স এইটার মানটা হচ্ছে 0। তোমরা আশা করি ক্লিয়ার হয়ে গেছো, যেটা তোমরা মুখস্থ রাখতে, এটার মান বা এটা আসলে কি। তো আয়তন বের করতে গেলে দুইটার ক্রস গুণন এবং তার সঙ্গে অপরটার বা তৃতীয়টার ডট গুণন করতে হবে। তবে এখানে মনে রাখবা যে আমাকে এ বি এর সঙ্গে সি কে ডট গুণন করতে হবে এমনটা না, আমি এ ডট বি ক্রস সি করতে পারি তাও চলবে। তার মানে এ ডট বি ক্রস সি, তার মানে যে কোনো দুটো ভেক্টরকে ক্রস গুণন করে তৃতীয়টার সঙ্গে ডট গুণন করলে আমরা ওই তিনটার দ্বারা যে আয়তনটা তৈরি হয় সেই আয়তনটা পাবো আয়তাকার বস্তুর। ক্লিয়ার হইছো? তাহলে মোটামুটি সমতলীয় থেকে এই ইম্পর্টেন্ট ইনফরমেশন এটা।
এখানে এইটার মান 0, কিন্তু তুমি দেখবা কোন কোন ইউনিভার্সিটিতে তোমাকে একটা কোশ্চেন করছে, কোশ্চেনটা এরকম। আমি সব ইউনিভার্সিটিগুলো বারবার বলবো না, এটা একটা বিরক্তিকর হবে, তোমরা শীটটা দেখবা আর এগুলো ইউনিভার্সিটিতে আসা কোশ্চেন খেয়াল করবা। যদি আমি তোমাকে বলি এ বি ও সি তিনটি ভেক্টর রাশি এবং এই তিনটি ভেক্টর রাশির তিনটি একক ভেক্টর নির্দেশ করে, দ্যাট মিন্স আমার এ সমান সমান আই ভেক্টর, বি সমান সমান জে ভেক্টর এবং সি সমান সমান কে ভেক্টর, তিনটি একক ভেক্টর নির্দেশ করে। যদি তিনটি একক ভেক্টর নির্দেশ করে তাহলে এ ক্রস বি ডট সি এর মান কত? যখন তোমাকে এরকম কোশ্চেন আমি করব এ ক্রস বি ডট সি করব, তো তুমি মানগুলো বসাও আই ক্রস জে ডট কে। ওকে, এটার কাছে আগে করো। আই জে কে ক্রস গুণন করলে কি হয়? আই জে কে ক্রস গুণন করলে কে হয়? আমরা ক্রস গুণন থেকে এটা জানি ইন্টারমিডিয়েট লেভেল থেকে, তাহলে আমরা এটাকে কে ডট কে বলবো। আর কে ডট কে এর মান কত? 1। দেখো তাহলে এই ফাইনালি এটার মান কত আসতেছে? এটার মান আসতেছে 1। বাট তুমি একটু আগে বারবার পড়ে আসছো কি 0। দুই ধরনের কোশ্চেন, এটাতে আমাকে মান বের করতে বলছিল যে এটার মান কত। যখন আমি একক ভেক্টর নিয়ে এরা মান বের করব তখন এর মান 1, কারণ এরা যখন একক ভেক্টর নির্দেশ করতেছে তখন কিন্তু এরা পরস্পরের সঙ্গে লম্ব। এরা কি পরস্পরের সঙ্গে লম্ব, কিন্তু যদি সমতলীয় হয় তাহলে কিন্তু এরা পরস্পরের সঙ্গে লম্ব না। এই অংশটার সঙ্গে এই অংশটা এরা কিন্তু তিনটাই একই তলে আছে, আর এরা কিন্তু তিন দিকে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, যার কারণে এর মান আসতেছে 1। বাট সমতলীয় হলে ওইটার মান হয়ে যাচ্ছে 0। তাহলে সমতলীয় বলছে কিনা কিংবা একই তলে বলছে কিনা এই কথাটা বারবার আমাদের খেয়াল করতে হবে। যদি তাই বলে থাকে তাহলেই 0 হবে, আদারওয়াইজ মান 0 হবে না। আশা করি থিওরিটিক্যাল কনসেপ্ট থেকে তোমরা অনেকগুলো ধারণা পেয়ে গেছো যে আসলে আমাদের কোশ্চেন, থিওরিটিক্যাল কোশ্চেনগুলো কিভাবে হয়। আমরা মূল বইটা দেখার চেষ্টা করব এবং মূল বই থেকে এই বেসিকগুলো ক্লিয়ার করব যাদের বেসিকে প্রবলেম আছে। আচ্ছা, এরপরে যেটা টপিক আসবে আমাদের সামনে সেটা হচ্ছে ভেক্টর রাশির যোগ বা যোজন। তো ভেক্টর রাশির যোগের নিয়ম কয়টা? ভেক্টর রাশির যোগের নিয়ম আমরা মোটামুটি 5টা জানি। সাধারণ সূত্র, তারপর হচ্ছে বহুভুজ, তারপর হচ্ছে ত্রিভুজ, তারপর হচ্ছে সামান্তরিক সূত্র এবং লাস্ট হচ্ছে আমাদের উপাংশ সূত্র বা উপাংশ উপপাদ্য, যেটা নিয়ে আমাদের ফিজিক্সে তেমন কিছু নাই কিন্তু হায়ার ম্যাথে আছে, আমি ওটা নিয়েও আলোচনা করব আজকে। ওকে, তো সাধারণ সূত্র নিয়ে তেমন কিছু পড়ার নাই। তো এই সাধারণ সূত্র যদি আমরা পড়ি তাহলে কিন্তু তোমাদের কাছে আরো একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা এরকম, আমি যদি সাধারণ সূত্র বোঝাতে যাই এই কোশ্চেনটা চলে আসতেছে, তোমরা একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। সে আমি তোমাকে একটা সমবাহু ত্রিভুজ দিলাম, সমবাহু ত্রিভুজ দিলাম এ বি এবং সি। আচ্ছা, তোমাকে আমি বললাম যে বিসি ও সিএ এদের মধ্যবর্তী কোণ কত বের করো। এদের মধ্যবর্তী কোণ কত বের করো, তুমি যদি সমবাহু শোনো তাহলে তোমার মাথায় আসবে যে সমবাহু প্রত্যেকটি কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে তোমার মাথায় সবার আগে যেটা অ্যান্সার আসা উচিত বা কথা সেটা হচ্ছে 60 ডিগ্রি। আমি জানি না যে তোমাদের মাথায় 60 ছাড়া অন্য কিছু আসতেছে কিনা, যদি আসে থাকে তাহলে তোমরা এই মুহূর্তে ভিডিওটা পজ করে তোমরা জাস্ট কমেন্ট করো যে তোমার মাথায় এই 60 ছাড়া অন্য কিছু আসে কিনা। আচ্ছা, যদি 60 ছাড়া অন্য কিছু থাকে সেটা আমাকে জানাও। আর এটার মান 60 নয়। কেন 60 নয়? কারণ তুমি বলতে পারো যে কি বলেন ভাই, এটা তো 60 ডিগ্রি হবেই, কারণ এই কোণটা তো 60 ডিগ্রি যেহেতু সমবাহু, কিন্তু এটা 60 নয় কেন? কারণ আমি যখন এই ধরনের কোশ্চেন করছি তখন বিষয়টা এরকম, দুইটা ভেক্টর রাশির মধ্যবর্তী কোণ নির্ণয় করতে গেলে তাদের পাদবিন্দুটা একটা সাধারণ বিন্দুতে থাকতে হবে, মানে দুইজনের জন্য একটা নির্দিষ্ট একটাই পাদবিন্দু থাকতে হবে এবং সেখান থেকে দুইজন দুই দিকে যাচ্ছে, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা তোমাকে নিতে হবে। তুমি দেখো এই ভেক্টর রাশিটা বিসিটা কিন্তু এই বরাবর, এই যে বিসিটা হচ্ছে এই বরাবর চলে গেছে এবং এই পয়েন্ট থেকে সি এটা এই বরাবর চলে গেছে। তাহলে দেখো এই যে সাধারণ বিন্দু থেকে এ এইদিকে, তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কোনটা? এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে এটা। তাহলে সাধারণ কোণ 180 থেকে 60 বিয়োগ করলে এটা হচ্ছে 120, তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি। এবং তোমরা স্ট্রাকচারের বইয়ে দেখো সাধারণ সূত্রে এই যে চিত্রটা দেওয়া আছে সেখানে যেটা আলফা দেওয়া আছে কোনটা পি ও কিউ এর বা এ এবং বি এর মধ্যবর্তী কোণ আলফা দেওয়া আছে, আলফাটা কিন্তু বাইরে দেওয়া আছে, ভিতরে দেওয়া নেই। তাহলে তোমাকে যদি আমি আরেকটা কোশ্চেন দিয়ে দিই, মনে করো এই যে এটা একটা ভেক্টর রাশি এবং এটা একটা ভেক্টর রাশি, দিকটা এইদিকে এবং দিয়ে দিই 30 ডিগ্রি এবং বলি এদের মধ্যবর্তী কোণ কত, তাহলে কিন্তু এদের মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি না, এদের মধ্যবর্তী কোণ কত? এই যে এটা এই বরাবর চলে যাবে, এটা এই বরাবর, তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেল এটা যদি আমরা 180 থেকে 30 বিয়োগ করে দিই তাহলে এটার মান হবে 150 ডিগ্রি। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? 150।
তাহলে কোণ নির্ণয়ের ক্ষেত্রে এই জিনিসটা আমাদের কেয়ারফুল থাকতে হবে। বিভিন্ন অঙ্কে বা ভেক্টরের ক্ষেত্রে যখন আমরা এই কোণ নির্ণয় করব, বিশেষ করে তুমি যখন কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের অঙ্ক করবা, তো বল এবং সরণের মধ্যবর্তী কোণ বের করবা, তখন কিন্তু বলটা কোন দিক আর সরণটা কোন দিক এই দুইটার মধ্যবর্তী কোণটাই হচ্ছে cos থিটা বা থিটার মান। এই ক্ষেত্রে কিন্তু কোণ নির্ণয়টা জানা খুবই জরুরি। ওকে, তাহলে আমরা কোণ সম্পর্কে ধারণা পাইছি। সাধারণ সূত্র থেকে তেমন কিছু পড়তে হবে না। ওই যে শীর্ষবিন্দুকে শেষ বিন্দু আর আদি বিন্দুকে মনে করো যে পাদবিন্দু বলা হয়, এই নামগুলো শুধু তোমরা শুনে নিবা। তো এরপরে যেটা মেইন আলোচনা সেটা হচ্ছে আমাদের ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্রকে মনে রাখবা, ত্রিভুজ সূত্রকে ভেক্টর যোজনের মৌলিক সূত্র বলা হয়। এটা হচ্ছে মৌলিক সূত্র, এটা বিজ্ঞানী স্টেবিলাইজ ছিল, তোমাদের এটা মনে না রাখলেও চলবে, মনে রাখবা মৌলিক সূত্র। আর এখান থেকে ইনফরমেশন হিসেবে মনে রাখবা, এই ত্রিভুজ সূত্রের কোনো গাণিতিক ব্যাখ্যা নেই, এটা একটা জ্যামিতিক প্রমাণ। ত্রিভুজ সূত্রের কোনো গাণিতিক ব্যাখ্যা নেই, এটা একটা জ্যামিতিক প্রমাণ। যেমন আমরা জানি যেটা, সেটা হচ্ছে যে আবার যদি আমরা ত্রিভুজটা আর্ট করি, যে এ বি সি, আচ্ছা সেক্ষেত্রে এই দুটো ভেক্টরের লব্ধি হচ্ছে তোমার হচ্ছে এসি। বিষয়টা এরকম, এ বি ভেক্টর প্লাস বি সি ভেক্টর সমান সমান হচ্ছে এসি ভেক্টর। এটা তোমরা জানো, এটা হচ্ছে ত্রিভুজ সূত্র। তো যদি আমরা এইটাকে দিক চেঞ্জ করে দিই, দ্যাট মিন্স এইভাবে করে দিই, তার মানে এই ঘুরে কিন্তু আবার আগের জায়গায় আসবে। সেক্ষেত্রে এ বি প্লাস বিসি আবার ঘুরে আগের জায়গায় আসবে, প্লাস হচ্ছে সি এ। যদি আমরা সি এ করে দিই, তার মানে একই ক্রমে প্রকাশ করি, তাহলে কিন্তু পূর্বে একবারে শুরু যেখানে হয়েছিল সেখানে ফিরে আসবে, তার কারণে লব্ধি হবে 0। এইটা ভার্সিটিতে আসা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেনটা এভাবে আসে, ত্রিভুজের তিনটি বাহুকে যদি একই ক্রমে প্রকাশ করা হয় তাহলে লব্ধি কত হবে? 0 হবে। এই কথা এটা ইউনিভার্সিটিতে আসছে, এখানে দেওয়া আছে, সালটা দিয়ে দিচ্ছি আমি শিটে। সেটা হচ্ছে খুলনা ইউনিভার্সিটি 9-10, এইচএসটিইউ হাজী মোহাম্মদ দানিশ সায়েন্স এন্ড টেকনোলজিতে 12-13 এবং কুমিল্লা ইউনিভার্সিটিতে 9-10 আসা কোশ্চেনটা খেয়াল করবা। তো ঢাকা ইউনিভার্সিটিতে এখান থেকে ক্লকওয়াইজ বা এন্টি ক্লকওয়াইজ ঘোরার কিছু কোশ্চেন আসে থাকে। যেমন ঢাকা ইউনিভার্সিটি 11-12 একটা কোশ্চেন ছিল, আর সমান সমান পি মাইনাস কিউ। ঢাকা ইউনিভার্সিটি 11-12 একটা কোশ্চেন হচ্ছে আর সমান সমান পি মাইনাস কিউ। এইটা নিচের কোণ, চারটা চিত্র দেওয়া আছে, চারটা অপশনে কোনটা উত্তর। আমি যেটা অ্যান্সার সেটাই লিখি, তারপরে বোঝানোর চেষ্টা করি। এটা পি, শীতে তোমরা কোশ্চেনগুলো সিকোয়েন্স অনুযায়ী, আমি যে সিকোয়েন্সে পড়াচ্ছি সেই সিকোয়েন্স অনুযায়ী সবকিছু পাই যাবা। তোমরা শীতটা দেখবা, তোমাদের তাহলে বোঝার সুবিধা হবে যে আমি কোন টপিকগুলো কোনটার উপর কোনটা পড়াচ্ছি। এভাবে চিত্র আছে, এটা অ্যান্সার। আমি অ্যান্সার থেকে আসতেছি কেন? তোমাদের জিনিসটা সহজভাবে বোঝানোর জন্য। আমরা যদি এই কোয়েশ্চেন থেকে এইখানে আসার চেষ্টা করি, তাহলে এই জিনিসটা আমাদের কাছে একটু কঠিন হয়ে যায়। আমরা সহজভাবে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা চিত্র থেকে বের করার চেষ্টা করব। এখানে শুধু মাথায় রাখবো যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে কোণ ধনাত্মক আর ঘড়ির কাঁটার দিকে হলে কোণ ঋণাত্মক, ক্লকওয়াইজ নেগেটিভ আর এন্টি ক্লকওয়াইজ পজিটিভ। এটা কিন্তু আমরা ইন্টারমিডিয়েট লেভেল থেকে ভালো করে জানি বা বারবার পড়ছি, সেই কথাটাই আমরা আজকে বলবো। তুমি দেখো যে ত্রিভুজটা যদি এইভাবে আটকানো থাকে, আমার পি বাহুটা কি করবে? এই বরাবর ফোর্স ক্রিয়েট করবে, যার কারণে এটা এইভাবে ঘুরবে, তার মানে এন্টি ক্লকওয়াইজ ঘুরবে। দ্যাটস হোয়াই পিটা হচ্ছে পজিটিভ। আমি যদি কিউ এর কথা চিন্তা করি, তাহলে কিউটা দেখো এই ত্রিভুজ থেকে এই বরাবর ফোর্স ক্রিয়েট করে ঘোরাবে। দ্যাটস হোয়াই কিউটা যদি এই বরাবর ফোর্স ক্রিয়েট করে ঘোরায়, তাহলে কিন্তু এখানে হবে মাইনাস কিউ। কারণ কি? ক্লকওয়াইজ নেগেটিভ। আরটা কিন্তু ঘড়ির কাঁটার দিকেই, দ্যাট মিন্স এটাও নেগেটিভ, মাইনাস আর ইকুয়াল, সবগুলাই লিখে আমি ইকুয়াল 0 করে দিব। আমি কোশ্চেন দেখবো না, কোশ্চেনে কি আছে সেটা পড়ে দেখবো, আমি জাস্ট আমার কাজটা করব, করে এবার আমি কোশ্চেন দেখার চেষ্টা করব। দেখো তো আর সমান সমান, তারপর আরটাকে ওই পাশে পার করে দিয়ে দাও, তাহলে আর ইকুয়াল কি হচ্ছে? পি মাইনাস কিউ। দেখো মিলে গেছে এবং ইজিলি বের করা গেছে। তো আমি আরেকটা দিয়ে দিই, যেটা তোমার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে 4-5 সালে আসছিল। আরেকটা ত্রিভুজ দেওয়া ছিল, আরেকটা দেওয়া ছিল, আর একটা ত্রিভুজের মধ্যে এই যে এটা সেম কোশ্চেনই, প্রায় সেম, একদম সেম। এটা পি, এটা দেওয়া আছে কিউ, আর এটা দেওয়া আছে আর। এটা কিন্তু তোমার কোশ্চেনে দেওয়া আছে, বলছে এটা সমান সমান নিচের কোনটা, বিভিন্ন রকমের অপশন দেওয়া আছে। অপশন হিসেবে হিসাব করলে সেম কথাবার্তা। দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে পি পজিটিভ, কিউটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে কিউ নেগেটিভ, আরটা কিউটা ঘড়ির কাঁটার দিকে নেগেটিভ, আরটা ঘড়ির কাঁটার দিকে নেগেটিভ, ইকুয়াল 0। এটা ছিল এ নাম্বার অপশন, এটাই ছিল অ্যান্সার। তো
তুমি দেখো ঢাকা ইউনিভার্সিটিতে প্যাটার্ন বা টপিক রিপিট হয়, আগে এটা দিয়ে এটা বের করতে বলছিল, সরি এটা আগের কোশ্চেন, এটা হচ্ছে 4-5 আসা কোশ্চেন এরকম দিয়ে দিছে, আবার 11-12 ঢাকা ইউনিভার্সিটিতে কোশ্চেন দিছে, এবার চিত্রগুলো সিলেক্ট করতে বলছে। তো ঢাকা ইউনিভার্সিটির জন্য যে জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কোশ্চেন হুবহু রিপিট পাবো এটা মাথায় রাখবে না, বা নির্দিষ্ট কিছু কনসেপ্ট থেকে বারবার কোশ্চেন হয়, শুধু ওই কনসেপ্টগুলো ভালো করে পড়বো এটাও মাথায় রাখবে না, কারণ ওই নির্দিষ্ট কিছু কনসেপ্ট থেকে কোশ্চেন হয়, সেই কোশ্চেনগুলো সবাই কমন পায়, সবাই ওইভাবেই পড়ে, যার কারণে সবার নাম্বারটা হয় এভারেজ একটা নাম্বার, আর এভারেজ নাম্বারে কখনোই চান্স হয় না। চান্স পাইতে গেলে এভারেজের থেকে উপরে উঠতে হয়, অনেক উপরে না, একটু উপরে। দেখা যাচ্ছে যে সবাই যে নাম্বার পাইছে সেখান থেকে 5 নাম্বার বেশি পাইলে তুমি চান্স পাওয়া যাচ্ছ। তো এই কথাটা মাথায় রাখবা, শুধু মানে ইম্পর্টেন্ট টপিক বা বাসে বাসে পড়ে শুধু যেগুলো আসে সেগুলো পড়বো, এই টেন্ডেন্সিতে থাকলে তোমার চান্স হওয়ার সম্ভাবনা খুবই কম, যদি না বেসিক তোমার ক্লিয়ার থাকে। বেসিক ক্লিয়ার থাকলে আলাদা কথা, আর না থাকলে অবশ্যই অবশ্যই বেসিক ক্লিয়ার করবা। তো এখানে তোমাদেরকে আমি একটা এক্সট্রা ইনফরমেশন দিব, যেটা আমরা হচ্ছে হায়ার মেতে যখন বলবিদ্যা পড়বো তখন এটার প্রমাণ এবং এই শর্টকাটটা কেন আসলো, কোথা থেকে আসলো, সব আলোচনা হবে। তবে আজকে শুধু শর্টকাটটা দিব। শর্টকাটটা হচ্ছে ত্রিভুজের 3 বাহু এবং ত্রিভুজটা মাস্ট বি সমবাহু হতে হবে, সমবাহু হতে হবে মাস্ট বি। 3 বাহু বরাবর যদি বল ক্রিয়া করে 3 ধরনের, সে এইখানে মনে করো যে তোমার হচ্ছে 3p বল 3p, এটা মনে করো 5p, এটা মনে করো 7p। সমবাহু ত্রিভুজের 3 বাহু বরাবর 3 ধরনের বল ক্রিয়া বলতেছে। শর্টকাট শুধু বলে দিচ্ছি, শর্টকাটের বেসিক প্রমাণ আমরা বলবিদ্যায় করছি বা বলবিদ্যা ক্লাসে আমি করাই দিব, শুধু আজকে সময় কমানোর জন্য আমি শর্টকাটটা বলে দিয়ে দিই, যেহেতু এটা এইখানের মেইন ইম্পর্টেন্ট টপিক না, বাট ভার্সিটিতে 2-1 বার আসা দেখে দেখাই দিয়ে দিচ্ছি। দেখো এদের মধ্যে সমবাহু ত্রিভুজের ত্রিভুজের বাহু কয়টা? 3টা, তাহলে √3। √3 সবসময় হবে, তার সঙ্গে গুণ হবে, সবসময় √3 হবে, তার সঙ্গে গুণ হবে এই যে বলগুলো আছে এই বলগুলোর মধ্যে ডিফারেন্সটা বা অন্তর। দেখো 3, 5, 7 অন্তর কত? 2, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 2√3। এদের লব্ধি হবে 2√3। এটা আসলে বের করতে হয় ওই যে এটা এই বরাবর, তাহলে এটাকে এই বরাবর নিয়ে আসলা, এটাকে এই বরাবর, মানে এরকম করে মনে করো যে 120 ডিগ্রি করে অ্যাঙ্গেলগুলো হয় সমবাহু ত্রিভুজের, এরকম করে অ্যাঙ্গেলগুলো হওয়ার পর এখানে সাধারণত তোমার এই যে আমার যে আগে চিত্রটা দিকগুলো দেওয়া আছে এই দিকগুলো দেওয়া থাকে না, শুধু সমবাহু ত্রিভুজই বলা থাকে। সেক্ষেত্রে তোমার হচ্ছে ওই যে বাহুগুলোর বলের পার্থক্য। আমি তোমাদের একটা কোয়েশ্চেন বলে দিই, যেটা হচ্ছে বঙ্গবন্ধু সায়েন্স এন্ড টেকনোলজিতে আসা কোয়েশ্চেন 15-16 সালে। একটি সমবাহু ত্রিভুজের বাহুগুলির সমান্তরাল এবং একই ক্রমানুসারে ক্রিয়ারত 1, 2, 3 একক বলের লব্ধির মান কত? 1, 2, 3 একক বলের, মানে এই বলগুলোর মান হচ্ছে 1, 2, 3। তাহলে এদের মধ্যে সমবাহু ত্রিভুজ, তাহলে এদের মধ্যে কমন ডিসটেন্সটা কি? 1, 1, 2, 3 কমন ডিসটেন্স 1, 1 এর সঙ্গে কত গুণ হবে? √3। তাহলে অ্যান্সার কি? √3। এটার অ্যান্সার হচ্ছে, এটার অ্যান্সার হচ্ছে √3। আশা করি তোমরা ত্রিভুজ সূত্রের বিভিন্ন ইনফরমেশন পেয়ে গেছো এবং ত্রিভুজ সূত্র থেকে কি ধরনের কোশ্চেন হয় সেটা আইডিয়া পেয়ে গেছো। এবার আমরা যে টপিকটাতে আসব সেটা হচ্ছে আমাদের সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্রের প্রমাণ আমাদের কোনো প্রয়োজন নেই, কারণ সামান্তরিক সূত্র সম্পর্কে আমাদের সবারই জানা আছে। সামান্তরিক সূত্রের ব্যাপারটা কিরকম, যে r √√p² + q² + 2pq cos আলফা বলয়ের মধ্যবর্তী কোণ, এবং কোণ লব্ধির কোণ বের করার সূত্র হচ্ছে tan θ এখানে কি হবে? p কিংবা q যে কোনোটাই নিতে পারি, তবে এখানে যাকে নিব লব্ধির কোণটা বের হবে তার সাপেক্ষে। আমি যদি এখানে q নিতাম তাহলে লব্ধির কোণ বের হবে q এর সাপেক্ষে। p নিচ্ছি, p এর সাপেক্ষে কোণটা বের হবে, তাহলে এখানে থাকবে q sin আলফা + q cos আলফা। আমি যদি এখানে q নিতাম, এই দুই জায়গায় p নিতাম চলতো, সেই ক্ষেত্রে q এর সাপেক্ষে লব্ধির কোণটা নির্ণয় হতো, কোনো প্রবলেম নেই। তো এটা তো আমরা জানি, এবং এটার প্রমাণ নিয়ে আমাদের মাথা নষ্ট করার কোনো দরকার নেই, কারণ এইটার প্রমাণ লাগবে না, এটার প্রয়োগগুলো লাগবে। আচ্ছা, এটা প্রয়োগের কথা যদি চিন্তা করি তাহলে ফার্স্ট প্রয়োগ যেটা, সেটা হচ্ছে তোমাদের বইয়ে দেখবা বিশেষ ক্ষেত্র স্পেশাল কেস দিয়ে সামান্তরিক সূত্রের পরে এগুলো আলোচনা করা আছে, সেখান থেকে তোমরা দেখবা। স্পেশাল কেসের প্রথমটা হচ্ছে যদি দুইটা ভেক্টর রাশির মধ্যবর্তী কোণ হয় 0 ডিগ্রি। আচ্ছা, দুইটা ভেক্টর রাশির মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়, তাহলে তুমি আমাকে একটা জিনিস বলো, একটা বস্তু দুইটা বল ক্রিয়া করতেছে PQ এবং তারা একই দিকে, দ্যাট মিন্স 0 ডিগ্রিতে, এবং তারা যদি সামনের দিকে আগায়, স্বভাবতই দুজনের কারণে সামনে আগাবে, এবং কত ডিগ্রিতে আগাবে?
0 ডিগ্রিতে আগাবে, ওই দিকে আগাবে, এবং আগাবে কত বলে দুজনের যোগ ফলে, তাহলে কমন সেন্স আমাদের যেটা বলে লব্ধিটা হবে পি প্লাস কিউ এবং থিটা 0 ডিগ্রি হবে, তোমার হচ্ছে থিটার মানটা হবে 0 ডিগ্রি। এটা আমাদের কমন সেন্স বলে। এবং আমরা যদি এই সূত্রে 0 ডিগ্রি বসাই তাহলে 1, তাহলে পি প্লাস কিউ অল স্কয়ার সূত্র পড়বে, স্কয়ার রুট কাটা পি প্লাস কিউ হবে, এবং হচ্ছে এখানে যদি আমরা মান বসাই তাহলে 0 ডিগ্রি, 0 ডিগ্রি মান 0, তাহলে 0 চলে আসবে। তার মানে দেখো আমরা বেসিক থেকেও বলতে পারি, সূত্রের প্রয়োগের মাধ্যমেও বের করতে পারি, এবং এই অবস্থায় লব্ধিটা হয় ম্যাক্সিমাম। এই কোশ্চেনটা কিন্তু বারবারই আসে যে লব্ধির মান কখন সর্বোচ্চ হয়, যখন দুইটা ভেক্টর রাশিকে যোগ করা হয় তখন লব্ধির মান হয় সর্বোচ্চ, আর কখন যোগ করা হয়, যখন তারা 0 ডিগ্রিতে কাজ করে। তাহলে এই ধরনের কোশ্চেন কয়েকবার আসছে ভার্সিটিতে, তোমরা একটু দেখে নিও। এই ধরনের কোশ্চেন আমি যদি বলি যে লব্ধির মান সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান, যেমন লব্ধির মান সর্বোচ্চ হয় যখন পরস্পর একই দিকে ক্রিয়া করে, এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 17-18 আসছে। আর সর্বোচ্চ হবে যখন যোগফলের সমান হবে, এই কোশ্চেনটা আসছে চট্টগ্রামে 5-6 সালে। আর বিপরীত দিকে যখন ক্রিয়া করে তখন বিপরীত দিকে লব্ধির মান সর্বনিম্ন হয়, এটা আসছে ইসলামিক ইউনিভার্সিটি 12-13। আবার সর্বনিম্ন হবে কখন, 180 ডিগ্রিতে, এই কোশ্চেনটা আবার আসছে জাহাঙ্গীরনগরে 10-11, 11-12, 17-18 এবং এইচএসটিইউতে 14-15। তো দেখো এই কোশ্চেনগুলো বারবারই আসে, এই কোশ্চেনগুলো দেখা লাগবে। তাহলে এটা গেল আমাদের যদি একই দিকে ক্রিয়া করে, যদি তারা 90 ডিগ্রিতে ক্রিয়া করে, তারপরে দুজন যদি লম্বভাবে ক্রিয়া করে, তো দুজন যদি লম্বভাবে ক্রিয়া করে তাহলে বিষয়টা কেমন দাঁড়ালো, এই যে এই বরাবর পি আর এই বরাবর কিউ, তাহলে পি এদিকে ঠেলবে, কিউ এদিকে ঠেলবে, তাহলে এই মাঝামাঝি কোনো একদিকে যাবে। তাহলে মাঝামাঝি মানটা বের করতে গেলে আমরা 90 ডিগ্রি যদি এখানে বসাই, cos 90 এর মান কত, 0, তাহলে এই টার্মটা 0 হয়ে যাচ্ছে। তাহলে লব্ধি পাচ্ছি আমরা r সমান সমান p প্লাস কিউ রুট ওভার তোমার হচ্ছে p স্কয়ার রুট ওভার p স্কয়ার প্লাস কিউ স্কয়ার, কারণ এটার মান হয়ে যাচ্ছে আমাদের 0, বাকিটা থাকতেছে। এটা গেল লব্ধি, ওকে। আর কোণটা কত, তাহলে tan থিটা সমান সমান এই যে sin 90 ডিগ্রির মান 1, তার মানে q থাকবে p প্লাস q cos 90 ডিগ্রির মান 0, তার মানে p ভাগ q থাকবে। এখন আমার তো কোশ্চেনে p q দেওয়া থাকবে না, তাহলে আমার কোনটা p কোনটা q, এখানে একটা জিনিস ভালো করে মনে রাখবা। সে আমি তোমাকে একটা কোশ্চেন দিলাম যে উত্তর দিকে 5 নিউটন বল আর হচ্ছে পূর্ব দিকে 10 নিউটন বল বা 7 নিউটন বল, তাহলে উত্তরে 5, পূর্বে হচ্ছে 7। তো আমি যদি তোমাকে এখন লব্ধির কোণ বের করতে বলি, দেখো এখানে অ্যাঙ্গেল বলা নাই, কিন্তু পূর্ব আর উত্তর 90 ডিগ্রি, এখান থেকে বুঝলাম আমরা ভেক্টর দ্বয় 90 ডিগ্রিতে ক্রিয়া করতেছে। তো উত্তরে 5, পূর্বে যদি হয় 7, আমি যদি তোমাকে কোণ বের করতে বলি লব্ধির, সেক্ষেত্রে কোণটাকে নিচে রাখবা আর কোণটাকে উপরে রাখবা। এক্ষেত্রে মনে রাখবা তুমি লব্ধিটা কার সাপেক্ষে বের করতেছো, লব্ধিটা যদি তুমি উত্তরের সাপেক্ষে বের করো তাহলে উত্তরের মানটা নিচে, পূর্বের মানটা উপরে। যদি লব্ধির কোণটা পূর্বের দিকের সাথে বের করো তাহলে পূর্ব দিকের মানটা নিচে, উত্তরের মানটা উপরে হবে। এই কথাটা তোমরা খেয়াল রাখবা যে যার সাপেক্ষে কোণ নির্ণয় করা হয় সে নিচে থাকবে, অপরটা উপরে থাকবে। এবং এটার উপর ভিত্তি করে ওই যে ছাতা ধরার অঙ্কগুলো আসে। আমি তোমাদের সামনে ছাতা ধরার টপিকটা একটু আলোচনা করি। ছাতা ধরার টপিকটা কেমন দেখো। ছাতা ধরার টপিকটা আছে, এটা তো আমরা জানি যে এখান থেকে আমরা এটা পাইলাম যে লব্ধিটা হচ্ছে p প্লাস কিউ, আগের টপিকটা লিখে রাখি, এবং থিটা ইকুয়াল টু হচ্ছে 0 ডিগ্রি, সেটা এগুলো সব ভালো করে দেওয়া আছে। আর আমরা এখান থেকে কোণটা কি পাইলাম, যে tan থিটা সমান সমান q বাই p, যার সাপেক্ষে সে নিচে, এই কথাটা মনে রাখবা। ছাতা ধরার অঙ্কে খেয়াল করো তো, বৃষ্টি সচরাচর ধরা হয় সোজা নিচে পড়তেছে, তাহলে বৃষ্টির বেগটা ধরে নাও v, গাড়ি সামনে এগাচ্ছে ইউ, বা তুমি হাঁটতেছো বা সাইকেলে যাচ্ছ তোমার বেগটা হচ্ছে ইউ, ইউ সামনের দিকে যাচ্ছে। আর আমরা কার সাপেক্ষে লব্ধি বের করি, আমি আগাচ্ছি আমার সাপেক্ষে বা গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ বের করার চেষ্টা করি। তো এখানে আমরা যে কাজটা করে থাকি যে আমরা যখনই একটা সাপেক্ষে বের করি তখন এটা হয়ে যায় আপেক্ষিক। যদিও গতিবিদ্যা অধ্যায় আপেক্ষিক বেগ আলোচনা আছে, সেখানে অনেক ডিটেলস আলোচনা করা হয়, তবে এখানে একটু আইডিয়া দিই। সেটা হচ্ছে মনে রাখবা, যার সাপেক্ষে কোনো কিছু বের করা হয়, যার সাপেক্ষে বের করা হয় তাকে বিয়োগ করা হয়। যখনই কারো সাপেক্ষে বের করা হবে তখনই তাকে বিয়োগ করা হবে, এটা একটা কমন সেন্স বা কমন কথা। আচ্ছা আমি যদি তোমাকে বলি যে তোমাকে একটা স্কেল দেওয়া আছে, আচ্ছা স্কেলটা সচরাচর মনে করো যে এই 0, 1, 2, 3, 4, 5 এইভাবে, তোমাকে যদি কোনো কিছু মাপতে দেওয়া হয় তুমি 0 থেকে হিসাব করে মাপা শুরু করবা। তো সে মনে করো 0 থেকে 4 পর্যন্ত বস্তুটার দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার বা সেন্টিমিটার বা ইঞ্চি, তো ধরে নাও যে ইঞ্চি, 4 ইঞ্চি। এখন কোনো কারণে তোমার স্কেলটার সামনের অংশটা ভাঙা, তার মানে 0 থেকে শুরু হচ্ছে না,
তো তোমাকে যদি আমি বলি যে এবার এই দৈর্ঘ্যটা মাপো, তাহলে তুমি কি করবা? তাহলে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে তুমি স্কেলটা বসাবা জিরোতে, কারণ জিরো তো ভাঙা, তাহলে জিরো কই পাবা? তাহলে 1। তাহলে তুমি তুমি তো আর এত বোকা না যে মাপতেই পারবা না যে জিরো নেই, তুমি কি করবা? 1 থেকে মাপা শুরু করবা। সেই ক্ষেত্রে তুমি দেখবা যে তুমি জিনিসটাকে এখানে যখন 1 এ বসাইছো তখন তোমার এটা শেষ হয়েছে 5 এ। তাহলে তুমি কি বলবা যে বস্তুটার দৈর্ঘ্য 5? না, তুমি তো তা বলবা না, কারণ তুমি হিসাব শুরু করছো 1 থেকে। তাহলে 1 থেকে 5 পর্যন্ত, তাহলে তুমি কি করবা? 5 থেকে যেখান থেকে শুরু করছো, মানে যার সাপেক্ষে হিসাব করা শুরু করছো তাকে বিয়োগ করবা। তাহলে 5 থেকে 1 বিয়োগ করে তুমি 4 নিবা। তাহলে কি হচ্ছে দেখো, যার সাপেক্ষে চিন্তা করতেছো তুমি কিন্তু তাকে বিয়োগ করতেছো। তাহলে কোনো কিছুর সাপেক্ষে বের করতে হলে বিয়োগ করতে হয়। তুমি যদি তাও না মানো যে না আমি বিয়োগ করবো কেন, তাহলে তুমি বাস্তবিক একটা জিনিস চিন্তা করো। তুমি সামনের দিকে আগাচ্ছ, তাহলে তোমার বেগ সামনের দিকে, ভেক্টর রাশি সামনের দিকে, ওকে। বৃষ্টি নিচে পড়তেছে, তাহলে বৃষ্টির বেগ ভেক্টর রাশি। তাহলে দুইটা ভেক্টর রাশির লব্ধি কি হবে? দুইটা ভেক্টর রাশির লব্ধি সবসময় কি হয়? মাঝামাঝি জায়গায় হয়। দুইটা ভেক্টর রাশির লব্ধি সবসময় মাঝামাঝি হয়। দুইটা ভেক্টর রাশির লব্ধি যদি সবসময় মাঝামাঝি হয়, তাহলে এর লব্ধিটা এই মাঝামাঝি হওয়ার কথা। তার মানে তুমি সামনে আগাচ্ছ আর বৃষ্টিটা এই অ্যাঙ্গেলে পড়তেছে, তার মানে তুমি সামনে আগাচ্ছ, তোমার সামনে বৃষ্টি পড়তেছে না, পিছন থেকে বৃষ্টিটা আসতেছে, তোমার পিছনের অংশটা ভিজে যাচ্ছে, সামনের অংশ ভিজতেছে না, বা গাড়ির পেছনের অংশটা ভিজতেছে, সামনের কাজ ভিজতেছে না। এটা কি হয়? এটা কখনোই হয় না। কি হয়? সামনের অংশটা ভিজে যায়, কারণ এই অ্যাঙ্গেল থেকে তখন বৃষ্টিটা আসে। তার মানে কি, এই যে দেখো এইখানে যদি তুমি কথাটা বলতেছিলে যেটা মানতেছিল না, সেটা তোমাকে মানতেই হবে। আর তুমি যদি মানো তাহলে তুমি কি করবা? তুমি হচ্ছে যার সাপেক্ষে তাকে বিয়োগ করবা। তার মানে তোমার সাপেক্ষে যখন তুমি বের করবা তখন তুমি তোমার বেগটাকে বিয়োগ করবা। আর বেগ বিয়োগ করা, ভেক্টর রাশি বিয়োগ করা মানে ওর দিকটা চেঞ্জ হয়ে যাওয়া। তার মানে এইটা আর এটা থাকতেছে না, এটা এই দিকে হয়ে যাচ্ছে। তাহলে যদি এই দিক এবং এই দিক হয়, তাহলে এই দুইজনের লব্ধি কি? এই দুইজনের লব্ধি কাজ করবে আমাদের এই বরাবর। আর এই জন্যই আমাদের সামনের অংশটা ভিজে যায়, কারণ লব্ধি এই বরাবর কাজ করে। তাহলে যদি এই বরাবর বৃষ্টিটা আসে, তাহলে আমাকে ছাতা এই বরাবর ধরতে হবে। তাহলে ছাতাটাকে একটু বাঁকা করে ধরতে হবে। কত ডিগ্রি কোণে বাঁকা করে ধরতে হবে, এটাই হচ্ছে আমাদের কোশ্চেন। তো ছাতা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ধরতে হবে, এটার কোণ সবসময় আমরা এই কোণটা নিয়ে থাকি, মানে বৃষ্টির সাপেক্ষে কোণটা নিয়ে থাকি। তো এটা যদি আমাদের থেটা হয়, তাহলে এটা থেটা হলে আমাদের কি হচ্ছে? এইটা থেটা হচ্ছে। তাহলে এটা যদি থেটা হয়ে থাকে, দেখো এরা কিন্তু লম্ব বরাবর ক্রিয়াশীল। আর লম্ব বরাবর ক্রিয়াশীলের ক্ষেত্রে কোণ বের করার সূত্র আমরা মাত্রই শিখে আসলাম। এবং আমরা দেখলাম যার সাপেক্ষে কোণ নির্ণয় করবো সে নিচে থাকবে। তাহলে আমরা কোণ নির্ণয় করবো কার সাপেক্ষে? বৃষ্টির সাপেক্ষে। তাহলে বৃষ্টি নিচে থাকবে। দেখো এখানে কোন কোন বইয়ে কোনটাকে ইউ কোনটাকে ভি, এটার জন্য ইউভি নিয়ে খুব ঝামেলা হয়। তোমরা ইউভি না ধরে কথাগুলো মনে রাখার চেষ্টা করবা। যার সাপেক্ষে সে নিচে, তার মানে কার সাপেক্ষে? বৃষ্টির সাপেক্ষে, তার মানে বৃষ্টিটা নিচে। তার মানে tan থিটা ইকুয়াল বৃষ্টিকে ভি। তাহলে ভি নিচে, ভি এর মান নিচে, আর উপরে হচ্ছে কি? ইউ। ইউ এর মানটা হচ্ছে উপরে, তার মানে হচ্ছে ইউ ভাগ ভি। মোট মাঠ যে কথাটা সেটা হচ্ছে মানুষের বেগটা হচ্ছে উপরে আর বৃষ্টির বেগটা হচ্ছে নিচে। মানুষের বেগ ভাগ বৃষ্টির বেগ, ওকে। তাহলে মানুষের বেগ ভাগ বৃষ্টির বেগ, এটা হচ্ছে tan থিটা সমান সমান। এইভাবে আমরা অঙ্কগুলো করব। তোমার যদি এই যে যার সাপেক্ষে সে নিচে, এই কথাটা যদি তারপরেও মনে না থাকে, তাহলে তোমার জন্য একটা শর্টকাট বা মনে রাখার উপায় বলে দিচ্ছি। তোমরা একটা কথা মনে রাখবা, মনে রাখার কিছু নেই, কথাটা তোমাদের মনেই থাকবে বা মনে আছে, বা তোমরা আগে থেকে সবাই জানো। সেটা হচ্ছে কি, যে সবার উপরে মানুষ সত্য। এই কথাটা আমরা জানি। তাহলে সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নাই। আচ্ছা, সবার উপরে মানুষ সত্য, তার মানে মানুষ উপরে, মানুষের বেগটা উপরে। তাহলে মানুষের বেগটা যদি উপরে হয়, তাহলে বৃষ্টির বেগটা নিচে। তাহলে এই সূত্রের ভাবে যদি আমরা এটা মনে রাখি, তাহলে আমরা কিন্তু tan থিটার মান বের করতে পারবো বা বৃষ্টির বেগ বের করতে পারবো। তো যদি এরকম হয়, তোমরা দেখবে ইসাক স্যারের একটা উদাহরণের অঙ্ক আছে 4 এবং 6। মানে মানুষের বেগটা হচ্ছে 4 বেগে আগাচ্ছে, আর এই 6 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়তেছে, কত কোণে ছাতা ধরতে হবে। এবং এটা অ্যান্সার হচ্ছে 33.7, 33.7 ডিগ্রি। তুমি যদি বলো যে ভাইয়া 4/6 tan ইনভার্স করে 33.7 এই মান কই থেকে পাইলেন বা কেমনে বের করলেন? ভাই এটা বের করা যায় না, বা আমিও বের করতে পারি না। এটা জাস্ট আমার মনে আছে বা মুখস্থ হয়ে গেছে। তো এই কোশ্চেনটা কিন্তু অনেকবার আসে। এন্ড ঘটনা হচ্ছে এই কোশ্চেনটা যদি অনেকবার আসে, যদি আসে থাকে, তাহলে তোমাদের উচিত বিশেষ করে যেগুলো খুবই আসে সেগুলো মনে রাখা। যে কোশ্চেনের কথা বলতেছি আমি তোমাদের এই কোশ্চেনটা শুধু বলার চেষ্টা করি যে এটা কবে কবে আসছে। যদিও প্রত্যেকটা কোথায় কোথায় আসছে, কতবার আসছে সেই কালেকশন আমার কাছে নাই। মোটামুটি আমার সামনে যেগুলো পড়ছে আমি সেগুলোর কালেকশন তোমাদের দিয়ে দিচ্ছি। যে 33.7 যেটার কথা বললাম আমি, সেটা কিন্তু তোমার দেখো যে রাজশাহী ইউনিভার্সিটি 5/6, তারপর হচ্ছে যশোর সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে 15/16, চট্টগ্রাম ইউনিভার্সিটি 15/16, HSTU হাজী দানেশে তোমার এটা আসছে
14-15তে। দেখো অনেকবার আসা কোশ্চেন, এবং এই কোশ্চেনটা অনেকবার আসছে, এবং এটা স্ট্রাকচারের বইয়ের কোশ্চেন, মাঝে থিওরির মাঝখানে এটা আলোচনা আছে। এর উত্তর 33.7, মনে রাখবা। তবে এই কোশ্চেনটা একটু চেঞ্জ করে আসতে পারে, যদি তোমরা খেয়াল না করো তাহলেই প্রবলেম। কারণ এডমিশন যেই জিনিসগুলো তোমরা খেয়াল না করার সম্ভাবনা বেশি, সেই কোশ্চেনগুলো করে থাকে বেশি। সেই জন্য তোমাদেরকে ওই কনসেপ্টগুলোর দিকে কনসেন্ট্রেট করতে হবে। অনেক সময় বলে আমরা কিন্তু কোন নির্ণয় করতেছি বৃষ্টির সাপেক্ষে, বৃষ্টিটা কি অবস্থায় আছে, উলম্ব। আমাদেরকে কখনো কি করতে পারে, আনুভূমিকের সঙ্গে কত কোণে ছাড়া ধরতে হবে সেই কোশ্চেন করতে পারে। তাহলে আনুভূমিকের সঙ্গে কত কোণে ছাড়া ধরতে হবে সেই কোণ চাওয়া মানে কি, আমার কাছে এই যে এটা ধরে নাও আলফা, তাহলে আমার কাছে আলফা যাচ্ছে, তাহলে আনুভূমিকের সাপেক্ষে তার মানে মানুষের সাপেক্ষে। তাহলে আমরা কি জানি যার সাপেক্ষে সে নিচে, তাহলে মানুষটা উপরে বৃষ্টিটাও হবে, মানুষটা নিচে বৃষ্টিটা হবে উপরে। এটা উল্টো উল্টি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য আমি যেটা শর্টকাটে বলি সেটা হচ্ছে, এটা বের করার জন্য তোমরা একটা কাজ করবা, যা জানো তা বের করবা, আর এটা 90 থেকে বিয়োগ করবা। তার মানে আমাকে যদি এই কোশ্চেনটা আনুভূমিকের সময় কত কোণে ছাড়া ধরতে হবে বলতো, তাহলে আমি 90 সঙ্গে 33.7 বিয়োগ করতাম, যেটা আসতো সেটাই অ্যান্সার। এবং এই কোশ্চেনটা অনেকবারই আসছে। সেটা হচ্ছে তোমার খুলনা ইউনিভার্সিটি 12-13, সাস্টে এটা 3-4-এ আসছিল, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি 12-13, আবার তোমার হচ্ছে শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি 11-12। তার মানে এই আনুভূমিকের সাথে এই কোশ্চেনটাও কিন্তু আসে। তবে আমি তোমাদের যে পিডিএফটা দিছি বা যে শিটটা দিছি সেটাতে কারেকশন করা হয়নি, এই জায়গাটাতে একটু ভুল রয়ে গেছে। আমি আগের কোশ্চেন 33.7 দিয়ে রাখছি, এই আনুভূমিকের সঙ্গে এইটা তো ওই 33.7 হয়ে আছে, বাট 33.7 অ্যান্সার হবে না। আমরা কি করব, 90 থেকে 33.7 বিয়োগ করে যেটা হবে সেটা অ্যান্সার দেখাবো। ওকে, আরেকটা কথা শুধু মনে রাখবা, আমি এটার মান মুখস্থ রাখতে বলছি না, আরেকটা মান মনে রাখবা, সেটা হচ্ছে কোনো কারণে যদি থিটা ইকুয়াল tan ইনভার্স হাফ হয়, দ্যাট মিনস মনে করো যে একটার মান 3 আর একটার মান 6, তাহলে কাটাকাটি করে হাফ আসবে। একটার মান হচ্ছে 4 আর একটার মান 8, কাটাকাটি করে হাফ আসবে। যদি হাফ আসে tan ইনভার্স, যদি হাফ আসে তাহলে এর অ্যানসারটা হবে 26.56। এইটা অনেকবার ইউনিভার্সিটিতে আসে থাকে। এই মান মনে রাখা বা অ্যান্সার মনে রাখার মতো এই দুইটাই, বাকিগুলো থাকতে পারে এমন 1/√3, 30 ডিগ্রি জানো, tan 30 ডিগ্রি মান দুইটা সেম থাকতে পারে, তাহলে 45 ডিগ্রি, কারণ 45 ডিগ্রি মান 10, 45 ডিগ্রি মান 1। আবার তোমার হচ্ছে √3 থাকতে পারে, যেটা হচ্ছে 60 ডিগ্রি। এগুলো তোমরা পারবা। তবে যদি ওগুলার বাইরে আসে তাহলে এই 4 আর 6 দিয়ে এই কোশ্চেনটা আসবে, আর না হলে দুইটা একটা একটা দ্বিগুণ হয় হাফ আসবে। এবং সেটা আসছে রাজশাহী ইউনিভার্সিটি 7-8, চট্টগ্রাম ইউনিভার্সিটি 10-11, যেটার অ্যান্সার হয় 26.56 ডিগ্রি। তবে যদি মিনিট ডিগ্রি মিনিটে ভাগ করে দাও তাহলে 26 ডিগ্রি 34 মিনিট এরকম আসে। তো আশা করি বুঝতে পারছি। তো আমরা 20টি টপিক ক্লিয়ার হয়ে গেছে। তবে এখানে মনে রাখবা, যদি আমরা এটাকে লম্বভাবে চিন্তা করি, যদি এটাকে আমরা লম্বভাবে চিন্তা করি, যদি এটাকে আমরা লম্বভাবে চিন্তা করি, তুমি দেখো তুমি কিন্তু এই মানটা নাও এবং এই মানটা নাও। যখন তুমি এই দুইটা মান নাও তখন কিন্তু তুমি এই যে থিটা যদি এটা হয় তাহলে এইটা সমান সমান কি এইটা, তার মানে তুমি এইটা নিচ্ছ এবং এটা নিচ্ছ, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। ভূমি আর লম্ব tan থিটা সমান সমান হচ্ছে ভূমি লম্ব সূত্র ফেলাচ্ছ। কিন্তু এই যেটা এটা কি আমাদের আপেক্ষিক বেগ না? সাধারণত ভার্সিটিতে প্রয়োজন নেই, আমি এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি। কোনো কারণে যদি আমাদের আপেক্ষিক বেগটা দেওয়া থাকে আর হচ্ছে বৃষ্টির বেগটা দেওয়া থাকে, অন্যটা বের করতে বলে তুমি কত বেগে আগাচ্ছ, সেক্ষেত্রে তোমার এইটা যাচ্ছে। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি এইটা জানো তাহলে এটা কি অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ, এবং এটা হচ্ছে কি ভূমি। আর ভূমি আর অতিভুজ জানলে আমরা কোন সূত্র জানি, লম্ব ভাগ অতিভুজ কোন সূত্র, সাইন কোস কি ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভূমি আর অতিভুজের মান জানো, ভূমি আর অতিভুজের মান জানো, আপেক্ষিক বেগের মান জানো যেটা অতিভুজ, আর ভূমি যেটা বৃষ্টি এটার মান জানো, তাহলে তুমি যদি cos থিটা সূত্র ফেলাও তাহলে কিন্তু তুমি আরেকটা মান পেয়ে যাচ্ছ বা বের করতে পারবা। থিটা বের করতে পারলে বাকিটা বের করতে পারবা সূত্র ফেলায়। কথা বুঝা গেছে? তো এই কথাগুলো তোমরা খেয়াল রাখবা। তবে এই ধরনের কোশ্চেন তেমন কোথাও আসেনি, আসার সম্ভাবনা কম। তো আশা করি বৃষ্টির টপিকটা তোমাদের সামনে আমি ক্লিয়ার করতে পারছি। এবার লম্ব নিয়ে আমরা আরো একটু ইনফরমেশন দেব, বা আরো একটু দরকারি ইনফরমেশন এখান থেকে আমাদের লাগবে। আচ্ছা, আমরা কি পড়তেছি? আমরা কিন্তু সামান্তরিক সূত্রের বিশেষ ক্ষেত্র বা ইম্পর্টেন্ট জায়গাগুলো পড়তেছি। আমরা কিন্তু সামান্তরিক সূত্রের অংশেই আছি। ওকে, এই সামান্তরিক সূত্রের মধ্যে কিন্তু আমাদের যে নৌকা পারাপারের টপিকটা ঢুকে। তবে নৌকা পারাপারের টপিকটা আমি সামান্তরিক সূত্রের প্রয়োগের মধ্যে পড়াবো না, এটা আমি আলাদাভাবে শেষের দিকে যাই নৌকার টপিকটা আলাদাভাবে পড়াবো সেপারেটলি। নৌকা রিলেটেড যতগুলো টপিক বা কোয়েশ্চেন আসে থাকে তাহলে তোমাদের এটা বুঝতে বা আয়ত্তে নিয়ে আসতে সুবিধা হবে। ওকে,
তাহলে আমরা এই লম্ব বরাবর আরো কিছু কথা বলবো। কি কথা বলবো? স্পেশাল কেস বলবো, যে ইউনিভার্সিটিতে আসে কোশ্চেনগুলো এরকম। তুমি দেখো তো, যদি পি এবং কিউ দুইটাই সমান হইতো লম্বর ক্ষেত্রে, মানে আলফা 90 ডিগ্রি, ঠিক আছে, দেন যদি পি এবং কিউ সমান হয় তাহলে কি করতো? পি এবং কিউ সমান হয়ে গেলে আমরা বলতে পারি পি স্কয়ার আর হচ্ছে কিউ স্কয়ার, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার দুইটা মিলে কি বলতে পারি আমরা? পি স্কয়ার প্লাস পি স্কয়ার রুট ওভার পি স্কয়ার প্লাস পি স্কয়ার, সামনে কি থাকবে? আর দেন পি স্কয়ার মানে হচ্ছে 2p স্কয়ার রুট ওভার, তাহলে স্কয়ার রুট কাটে দিলে আমাদের থাকছে p রুট 2, তার মানে লব্ধিটা হচ্ছে p রুট 2। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, বিভিন্ন ইউনিভার্সিটিতে আসা কোশ্চেন কিভাবে আসে? সমমানের দুইটা বল যদি লম্ব বরাবর ক্রিয়াশীল থাকে, সমমানের দুইটা বল যদি লম্ব বরাবর ক্রিয়াশীল থাকে, তাহলে লব্ধি তাদের কত গুণ, বা লব্ধি যে কোনো একটি বলের কত গুণ? দেখো তাহলে লব্ধিটা কত হচ্ছে? যে কোনো একটা বলের রুট 2 গুণ, এই রুট 2 গুণ, এটাই হচ্ছে অপশন থেকে নেওয়া অ্যান্সার। আবার কোশ্চেন এরকম আসে যে 5 একক মানে দুটি বল, 5 একক মানে দুটি বল, তার মানে দুইটারই মান হচ্ছে 5 এবং 5। এগুলো কিন্তু ভার্সিটিতে আসা কোশ্চেন, আমি জাস্ট কোশ্চেনের সালগুলো বলতেছি না, বের করে শীটে পাওয়া যাবা সালগুলা। 5 একক মানে দুটি বল, তার মানে পি এবং কিউ দুইটাই 5 5 করে, এবং যদি তারা লম্ব বরাবর ক্রিয়াশীল হয় তাহলে লব্ধির মান কত? দেন পি এর মান 5, ওকে 5 রুট 2, তুমি ইচ্ছা করলে বের করতে পারবা, বাট আমি দেখে অ্যান্সার করে দিতে পারবো। কেন? কারণ আমি এইটার অ্যাডভান্স লেভেলটা জানি। আচ্ছা, তোমাদেরকে আমি আবারও বলতেছি, আমি আমার যে শীটটা, সেই শীটটা থেকে ক্লাস নিচ্ছি। তোমাদের ভিডিও ডেসক্রিপশনে এটা দেওয়া থাকবে লিংক, পিডিএফ লিংক দেওয়া থাকবে, এবং তোমরা আমার গ্রুপে জয়েন হতে পারো, ঠিক আছে? আমার ফেসবুক গ্রুপ ইউনিভার্সিটি অ্যাডমিশন হেল্প ডেস্ক বাই তানজিমুল, ইউনিভার্সিটি অ্যাডমিশন হেল্প ডেস্ক বাই তানজিমুল, ফেসবুক এই গ্রুপে জয়েন হতে পারো। ওই গ্রুপে সকল ইনফরমেশন পাবা, সেখানে শীটের লিঙ্ক বা দাগানো বইয়ের লিঙ্ক দিয়ে দিব, সেখানে দাগানো বই তোমরা পাবা, দাগানো বইয়ের পিডিএফ লিঙ্ক দেওয়া আছে, গুগল ড্রাইভ লিঙ্ক দেওয়া আছে, তোমরা এগুলো দেখতে পারো, সেখানে ভিডিওগুলো পাবা। আর যদি তোমরা ভিডিওগুলো সবগুলো একসঙ্গে পেতে চাও তাহলে তোমরা ইউটিউব চ্যানেলে ঢুকবা, লার্ন উইথ তানজিমুল, লার্ন উইথ তানজিমুল, তানজিমুল বানানটা খেয়াল করবা, TANGIMUL। তোমরা যদি এই ইউটিউব চ্যানেলে ঢুকো তাহলে আমার ভিডিওগুলো সবগুলো পাবা। আর আমি চেষ্টা করব তোমাদের সিকোয়েন্স অনুযায়ী ফুল কনসেপ্ট ভিত্তিক ভিডিও আপলোড করার, যেখানে শুধুমাত্র কোনো একটা টপিক নিয়ে আলোচনা হবে না, এডমিশন লেকচার হবে, হোল লেকচার। হয়তো আমরা একটা চ্যাপ্টারে একটা ভিডিওতে শেষ করতে পারবো না, একটা দুইটা বা তিনটা ভিডিওর প্রয়োজন হতে পারে, বাট তোমাদের ফুল কনসেপ্ট অনুযায়ী ক্লাস নেওয়ার চেষ্টা করব যদি আমি সময় পাই এই ব্যস্ততার মাঝে। আচ্ছা, আমরা যেটা আলোচনা করতেছিলাম, তাহলে লম্ব এই স্পেশাল কেসটা আমরা জানে গেলাম। এবার যেটা লাগবে সেটা হচ্ছে, যদি এই ভেক্টর গুলো বিপরীত দিকে ক্রিয়া করে, দ্যাট মিন্স 180 ডিগ্রিতে ক্রিয়া করে, তাহলে আমরা দেখতেছি যে এই যে পি এবং কিউ যদি বিপরীত দিকে ক্রিয়া করে, এইদিকে পি এইদিকে কিউ, বিপরীত দিকে ঠেললে কি হবে? ও বিপরীত দিকে একটা আরেকটাকে ধ্বংস করে দিবে, ধ্বংস করার পর যেটুকু থাকবে, যে বড় সে ফোর্স ক্রিয়েট করে তারটা দেখাবে। তাহলে তারটা যদি আমাদেরকে দেখায় বা তারটা যদি আমাদের সামনে প্রেজেন্ট করে, তাহলে লব্ধিটা কি হবে বলো? লব্ধিটা হবে আর সমান সমান পি এবং কিউ এর অন্তর, যে বড় তার কাছ থেকে ছোটটাকে বিয়োগ করব, বিয়োগ করে যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে আমাদের লব্ধি। এবং থেটা কি হবে? আমরা যদি মানগুলো এখানে বসাই বের করতে পারবো। এই যে এখানে বসালে cos 180 ডিগ্রির মান -1, তাহলে p - q হোল স্কয়ার হয়, এটা আমরা জানি। আর এখান থেকে মান যেটা আসবে সেটা হচ্ছে 0 ডিগ্রি বা 180 ডিগ্রি। তোমরা দেখবা তোমাদের ইসাক স্যারের বইয়ে বলা আছে, হয় লব্ধির মানটা 0 ডিগ্রি হবে, না হয় 180 ডিগ্রি হবে। কোয়েশ্চেন এখানে কখন 0 আর কখন 180 ডিগ্রি হবে। ওকে, কখন 0 আর কখন 180 হবে এটা নিয়ে যদি আমি আলোচনা করি, তাহলে তোমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে, এবং এটা ইউনিভার্সিটিতে আসা কোশ্চেন, এই ধরনের কোশ্চেনগুলো তোমরা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ করলে পাওয়া যাবে। কোশ্চেনটা এমন বা এই জিনিসটা এরকম, খেয়াল করো, যদি একটা বস্তু এই যে পি এবং কিউ বিপরীত দিকে বল প্রয়োগ করে, যদি পি এর মান বড় হয় কিউ এর থেকে, খেয়াল করে দেখো, মনে করো পি হচ্ছে 10 নিউটন, কিউ হচ্ছে 5 নিউটন, তাহলে লব্ধি কত হবে? বিয়োগফলের মান 5 জানি আমরা, কিন্তু এখানে পি বড় আর এইটা বিপরীত দিকে ক্রিয়া করতেছে, তার মানে এখানে আলফা 180 ডিগ্রি, থিটা কত হবে? এটা হচ্ছে আমাদের কোশ্চেন, মানে লব্ধির কম। তুমি দেখতেছো যে এটা বড় এটা ছোট, তাহলে কোন দিকে হবে লব্ধিটা? এদিকে। যদি লব্ধিটা ওইদিকে হয় তাহলে সামনের দিকে যদি হয় তাহলে কত ডিগ্রি? সামনের দিকেরটা হচ্ছে 0 ডিগ্রি, তার মানে এখানে লব্ধি হবে 0 ডিগ্রি। যদি কিউটা বড় হইতো, তাহলে মনে করো এটা 15, এটা হচ্ছে 10, তাহলে 10 বিপরীত দিক থেকে 15, তাহলে বিপরীত দিক থেকে অনেক বেশি, তার মানে লব্ধিটা কি হবে আমাদের? বিপরীত দিকে হবে।
এইদিকে নিয়ে আসবে। লব্ধিটা যদি এদিকে নিয়ে আসে তাহলে কোণ কত হবে 180 ডিগ্রি। এগুলা ইউনিভার্সিটিতে আসে। ইউনিভার্সিটি কোশ্চেনটা কেমন হয়, ধরো পি ও কিউ দুটি ভেক্টর যারা 180 ডিগ্রিতে ক্রিয়া করে, বা যেখানে আলফা এর মান 180 ডিগ্রি বলা আছে, আলফার মান 180 ডিগ্রি, যদি থিটা 180 ডিগ্রি হয় তাহলে নিচের কোন সম্পর্কটি সঠিক, পি গ্রেটার দেন কিউ, কিউ গ্রেটার দেন পি, কিংবা পি ইকুয়াল কিউ, বা কোনোটিই নয়। সেক্ষেত্রে অ্যান্সার কোনটা 180 কখন হবে, যখন কিউটা গ্রেটার দেন হবে। ভার্সিটিতে আসা কোশ্চেন অবশ্যই অবশ্যই খেয়াল করবা। তবে রিসেন্ট একটা ভার্সিটিতে আসা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যদি থিটা 90 ডিগ্রি হয় তাহলে কোন সম্পর্কটি সঠিক। এখন তোমরা কিছু বুদ্ধিজীবী বুদ্ধি বের করতে পারো যে ভাইয়া এটা বড় হয়েছে, এটা বড় হয়েছে, তাহলে এটা ঘটছে, এটা ঘটছে, এবার যেহেতু এটা 90 ডিগ্রি তাহলে আরেকটা ঘটার কি আছে সমান, তাহলে ভাইয়া পি আর কিউ সমান হবে। তোমরা হয়তো এটা চিন্তা করতে পারো এই ক্ষেত্রে, কিন্তু পরীক্ষার মাথায় নাও আসতে পারে কেন হইলো এটা। দেখো এই বস্তুটা লব্ধিটা কি হচ্ছে, লব্ধি 90 ডিগ্রি, তার মানে নিচে পড়তেছে। আচ্ছা, দুইটা বলের কারণে কখনো সরণ 90 ডিগ্রিতে হইতে পারে না, কখনোই হইতে পারে না। কেন কখনোই হইতে পারে না, পি এদিকে কিউ এদিকে 90 ডিগ্রিতে সরণ করতেছে, তার মানে এই পি এবং কিউ কারো কারণেই সরণ ঘটতেছে না, এখানে সরণটা ঘটতেছে তৃতীয় কারো কারণে। এটা হইতে পারে ওয়েট, ওজনের কারণে নিচে পড়তেছে, নিচে পড়তেছে, ওই দিকেও যাচ্ছে না এদিকেও যাচ্ছে না, কারণ ওই দিক আর এই দিক দুইজনেই সমানভাবে ঠেলে ধরে ওকে ওই দিকেও যাচ্ছে না এদিকেও যাচ্ছে না, ও স্থির থাকার কথা, কিন্তু ওখানে তৃতীয় কোনো বল হয়তো কাজ করতেছে, যার কারণে নিচে পড়তেছে। তার মানে এখানে কি পি এবং কিউ সমান। ইউনিভার্সিটিতে আসা কোশ্চেন, তাহলে ইউনিভার্সিটিতে আসা এই কোশ্চেনগুলো আমাদেরকে দেখার লাগবে। এবং তোমরা দেখলা যে সামান্তরিক সূত্রের প্রয়োগে যায় আমরা কত ইনফরমেশন পাইলাম, এবং এখান থেকে এইটুকু টপিক থেকে প্রায় বিভিন্ন ইউনিভার্সিটিতে তুমি যদি দেখো তাহলে 30-40 বার বিভিন্ন ধরনের কোশ্চেন আসছে, একই কোশ্চেন রিপিট হয়েছে বা বিভিন্ন ভাবে আসছে, এগুলো খেয়াল করবা। তোমরা এইখানে কিছু শর্টকাট জানো, শর্টকাটগুলো এরকম যে পি সমান সমান কিউ সমান সমান যদি আর হয় তাহলে বলদ্বয়ের মধ্যবর্তী কোণ, তার মানে আলফার মান হচ্ছে 180 ডিগ্রি। এই শর্টকাট কিন্তু তোমরা জানো, সরি 180 না 120 ডিগ্রি, ভুল বলছিলাম, 120 ডিগ্রি। এই শর্টকাট তোমরা সবাই জানো, কোনটা বলো তো, এই যে যদি পি সমান সমান কিউ সমান সমান আর হয় তাহলে আলফা হবে 120 ডিগ্রি। তোমাকে যদি আমি বলি থিটা কত হবে, তোমরা হয়তো অনেকে জানো না, বাট এই কোশ্চেনটাও আসে থাকে, এবং বাংলাদেশ না বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে কিন্তু এই কোশ্চেনটা আসছিল। সেক্ষেত্রে থিটা কোনটি হবে এরকম কোশ্চেন ছিল, অপশন ছিল থিটা সমান সমান আলফা, আলফা বাই 2, 2 আলফা, অ্যান্সার ছিল আলফা বাই 2। মনে রাখবা, তার মানে এটা কত হবে 60 ডিগ্রি, লব্ধিটা ঠিক মাঝামাঝি হবে 60 ডিগ্রিতে। তো এইটা বের করার ক্ষেত্রে আমরা একটা কাজ বা একটা জিনিস ইজি করে রাখবো, যেটা আমাদের অনেক অঙ্কে বা একটা ভালো ডিসিশন নিতে খুব হেল্প করবে। সেটা হচ্ছে পি আর কিউ যদি সমান হয় তাহলে কি ঘটবে। ওকে, আর পি স্কয়ার পি কিউ সমান, তাহলে পি স্কয়ার প্লাস 2 পি কিউ এর জায়গায় পি cos আলফা রুট ওভার, তাহলে পি স্কয়ার 2 পি স্কয়ার প্লাস 2 পি স্কয়ার, আর cos আমাদের এখানে cos আলফা রুট ওভার আছে। আমরা এখানে ইচ্ছে করলে কি করতে পারি, এটা কমন নিতে পারি, 2 পি স্কয়ার কমন নিতে পারি, 2 পি স্কয়ার কমন নিলে হবে 1 প্লাস cos। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করব, 2 আলফা বাই 2 করে নিব, তার মানে 1 প্লাস cos টুয়াইস আলফা, 1 প্লাস cos টুয়াইস আলফা মানে কি 2 cos স্কয়ার আলফা, 2 পি স্কয়ার থাকলো, এটার মান হচ্ছে 2 cos স্কয়ার আলফা, সাথে থাকলো রুট ওভার। যদি রুট ওভার থাকে তাহলে খেয়াল করো 2 2 4, 4 এর উপর রুট করলে হবে 2 পি স্কয়ার রুট চলে যাবে পি, আর cos স্কয়ার রুট চলে যাবে, তাহলে হবে cos আলফা বাই 2। কথা বোঝা গেছে? এই যে এইটা আর ইকুয়াল, এই জিনিসটা আমরা মনে রাখতে পারি, যদি পি এবং কিউ সমান হয় তাহলে এটা দেখো কিভাবে হেল্প করবে। দেখো এই কোশ্চেনটা যদি আমরা দেখতাম যে পি আর লব্ধি তাদের সমান, তাহলে আলফার মান কত, যদি আলফা বের করতে চাও তাহলে পি আর আর সমান, তাহলে কাটে দিলাম, পি আর আর সমান যদি হয়, যদি কাটে দিয়ে দাও তাহলে এটার মান কাটে দিলে এই 2 টাইম এসে চলে গেল হাফ, cos কত ডিগ্রির মান হাফ, 60 ডিগ্রির মান হাফ, তাহলে আলফা বাই 2 ইকুয়াল 60 ডিগ্রি, আলফা সমান সমান হচ্ছে 60 * 2 120 ডিগ্রি, দেখো চলে আসলো। কিংবা তুমি জানো দুইটা বল সমান, পি এবং কিউ সমান, এবং তুমি জানো আলফার মান দুইটা বল এত ডিগ্রিতে ক্রিয়া করতেছে, লব্ধি কত হবে, খুব দ্রুত করতে পারবা যদি এটা মনে রাখতে পারো। আর না মনে রাখলে তো তোমাকে এইভাবে বের করতে হবে, তো তোমার ব্যাপার তুমি কিভাবে মনে রাখবা, তো এই জিনিসগুলো মনে রাখা উচিত। এবং আমরা যেটা কথা বললাম, এই যে এই কথাটা যে তিনটা বল যদি সমান হয় তাহলে 120 ডিগ্রি হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের এই মিশনের জন্য। কোশ্চেন কিভাবে আসে,
এই কোশ্চেনগুলো যদি আমি তোমাদেরকে সাল দেখাতে চাই, অনেক সাল দেখাতে পারবো, অনেক। এক একটা কোশ্চেন 4 বার 5 বার 7 বার করে আসছে এই ধরনের কোশ্চেনগুলো। সাল যদি তোমরা শিটটা তোমাদের কাছে তো আছেই, বা পিডিএফটা তোমরা পাবাই, তোমরা সালগুলো সেখান থেকে দেখে নিতে পারো। দেখবা যে এই ধরনের কোশ্চেনগুলো এরকম হয় যে দুটি সমমানের বল যদি ওদের লব্ধি তাদের যে কোনো একটি সমান হয়, তার মানে পি আর কিউ সমান, লব্ধি তাদের যে কোনো একটি সমান, তার মানে লব্ধিটা হচ্ছে আর, তাহলে সবগুলাই যদি পি কিউ এর সমান, তার মানে পি সমান সমান কিউ সমান সমান যদি আর হয়, তাহলে এদের মধ্যবর্তী বলদের মধ্যবর্তী কোণ কত, মানে আলফা কত? আলফা হচ্ছে 120 ডিগ্রি। আচ্ছা, এই ধরনের কোশ্চেন আসে থাকে, আমরা এই ধরনের কোশ্চেনগুলো দেখবো। এই ধরনের কোশ্চেন আরো আছে। আচ্ছা, এখানে এই যে লব্ধিগুলো আমরা জানি যে লব্ধি যখন বিপরীত দিকে ক্রিয়া করে, এই যে আমরা যেটা পাইছিলাম যে আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি হলে আর ইকুয়াল টু হবে পি মাইনাস কিউ, এরকম। দেখো এরকম একটা কোশ্চেন আসছে। কিরকম কোশ্চেন? রাজশাহী ইউনিভার্সিটিতে 2 বার আসছে, 17, 18 এবং 14, 15। কোশ্চেনটা ছিল এরকম: 5 ও 7 মানের, 5 ও 7 মানের দুটি সদিক বা ভেক্টর রাশি, সদিক রাশির যোগফল যদি হয় 2, যোগফল যদি হয় 2, তার মানে একটা হচ্ছে 7 আর একটা হচ্ছে 5, এবং এদের যোগফল হচ্ছে 2। এটা আবার কেমন কথা যে যোগফল 5 আর 7 এর যোগফল কিভাবে 2 হয়? 2 হয় কারণ এরা হচ্ছে সদিক রাশি বা ভেক্টর রাশি। কারণ ভেক্টর রাশি আমরা জানি জ্যামিতিক গুণ বা যোগ বিয়োগ মানে না, এদের গুণ বা যোগ বিয়োগটা হয় আলাদা রকম। তো এটা 2 হইছে। তুমি হয়তো এই যে লব্ধির মান 2, আর এর জায়গায় 2 বসাবা, পি এর জায়গায় 7 বসাবা, কিউ এর জায়গায় 5 বসাবা, তারপরে তুমি আলফার মান বের করবা। তুমি এই কাজটা করতে পারো, বাট আমি কি কাজ করব? আমি দেখব যে এই বল দুটো কত, 5 এবং 7, লব্ধি কত 2। আচ্ছা, 5 এবং 7 থেকে 2 কখন পাবো? যখন বিয়োগ করব। আর দুইটা ভেক্টর রাশি কখন আমরা বিয়োগ করি? লব্ধি বের করার সময় কখন বিয়োগ করি? যখন তারা 180 ডিগ্রিতে ক্রিয়া আসে। তার মানে এর অ্যানসারটা হচ্ছে 180 ডিগ্রি। এরকম করে আমরা অনেক কিছুই মানে মুখে মুখে বের করে নিতে পারবো। এই জিনিসগুলো আমাদের দরকার। যেহেতু আমরা সামান্তরিক সূত্র করতেছি, আমরা আরো একটা টপিক এখান থেকে বের করতে পারি। আচ্ছা, আরেকটা কোশ্চেন তোমাদের এখানে ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে বুয়েটে আসছে 6-7 সালে, কিন্তু এইটা এমসিকিউ আকারে। বুয়েটের এই কোশ্চেন ঢাকা ভার্সিটিতে আসছে 17-18-তে। আবার খেয়াল করবা তোমাদের, আমি এই কথাটা বারবার বলছি আগের ভিডিওগুলোতে, যে প্রিভিয়াস কোশ্চেন সলভ করা বা প্রিভিয়াস কোশ্চেন দেখাটা খুবই জরুরি। কারণ তুমি যখন প্রিভিয়াস কোশ্চেন দেখবা, তখন ওই কোশ্চেন এক জায়গায় কোশ্চেন আরেক জায়গায় আসতেই পারে। যেমন বুয়েটে 6-7 সালের এমসিকিউ ঢাকা ভার্সিটিতে আসছে 17-18-তে। কোশ্চেনটা এমন: এবিসি 3টে ভেক্টর, এদের মান যথাক্রমে শুনিও 12, 5 এবং 13। এবিসির মানগুলো হচ্ছে 12, 5, 13। যদি এ প্লাস বি ইকুয়াল সি হয়, তাহলে এ বি এর মধ্যবর্তী কোণ কত? ওকে, কোশ্চেনটা এরকম। এবিসি 3টের মান হচ্ছে 12, 5 ও 13, এ বি সি, এবং বলা আছে যদি এ বি সমান সমান সি হয়, তাহলে এ বি এর মধ্যবর্তী কোণ কত? তুমি তো চিন্তা করবে এ বিটা হচ্ছে ভেক্টর রাশি আর সিটা হচ্ছে ওদের লব্ধি। তাহলে আমি ওই যে তোমার হচ্ছে কোণ বের করার এই সূত্রে বসাবো। এখানে আর এর জায়গায় বসাবো হচ্ছে এই যে 13, আর এর জায়গায় হচ্ছে 13 বসাবো। তারপর হচ্ছে আমি এ এবং বি এর জায়গায় 12, 5 বসাবো, আলফা বের করবো। তুমি এই কাজটা করতে পারো, উত্তর বের করতে পারো, কিন্তু আমি কি কাজ করব? আমি চিন্তা করব 12 আছে, 5 আছে আর 13 আছে। আমরা কিন্তু এই পেয়ারটা সবসময় মনে রাখি বা জানি যে সমকোণী ত্রিভুজের একটা 5 আর একটা 12 হলে অতিভুজ হয় 13। এদের মধ্যে একটা কি আছে, সুন্দর সম্পর্ক আছে। তাহলে আমরা এখান থেকে ইজিলি বলতে পারি, তাহলে এই ভেক্টর রাশিটা যেহেতু 13টা হচ্ছে ওর লব্ধি, তাহলে এরা নিশ্চয়ই কি ত্রিভুজ সূত্র অনুসারে এরা কি লম্ব বরাবর আছে। তাহলে আমি কিন্তু অঙ্ক না করেই বলবো যে এই ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। বুঝতে পারছো ব্যাপারগুলো? তোমাকে কোশ্চেন প্র্যাকটিস করে কনসেপ্ট ক্লিয়ার হতে হবে, তাহলে তুমি অঙ্ক দেখে উত্তর বলে দিতে পারবা। তো মোটামুটি সামান্তরিক সূত্র থেকে এই টপিকগুলোই, এবং লব্ধি সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান। আচ্ছা, লব্ধি সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান আমরা জানি যে যোগফল এবং বিয়োগফল এখান থেকে পাওয়া যায়। তবে লব্ধির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান থেকে তুমি যদি ওই লব্ধিটা বের করতে চাও, তার মানে তুমি লব্ধির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান জানো, তুমি ওই বল দুটা বের করতে চাচ্ছ, তাহলে তোমাদের বের করার যেটা উপায় সেটা হচ্ছে আর ম্যাক্সিমাম প্লাস আর মিনিমাম বাই 2। এখান থেকে আমরা পি এর মান পাই, আর কিউ এর মান বের করি হচ্ছে আর ম্যাক্সিমাম মাইনাস আর মিনিমাম বাই 2। এভাবে আমরা কি করতে পারি, পি এবং কিউ এর মান বের করতে পারি। এই ধরনের কোশ্চেন আসে থাকে, আমি তোমাদের এই ধরনের কোশ্চেন সম্পর্কে একটু আইডিয়া দেই।
আচ্ছা, সমমানে ক্রিয়াশীল একটু আগে যেটা আলোচনা করছিলাম যে পি সমান সমান কিউ সমান সমান যদি আর হয় তাহলে আলফা কত হবে 120 ডিগ্রি। এই কোশ্চেনটা কতবার আসে আমি শুধু বলি। ঢাকা 18-19 একবার, জাহাঙ্গীরনগর 17-18, 15-16, বঙ্গবন্ধু সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে 17-18, বুটেক্স 15-16, বা বিইউ বাংলাদেশ তোমার হচ্ছে এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আসছে 15-16, 14-15, রাজশাহী ইউনিভার্সিটি আসছে 14-15, 15-16, চট্টগ্রামে আসছে 12-13, এইচএসটিউ এ আসছে 12-13, তারপর হচ্ছে নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আসছে 17-18। আমি অলরেডি 12বার গুনছি। এই ধরনের কোশ্চেনটা দেখবা অন্য কোথাও আরো অনেকবার আসছে। কথা বোঝা গেছে? এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং এই যে আরেকটা কোশ্চেন এরকম, দুটি বলের মান হচ্ছে 7, এর 120 ডিগ্রিতে ক্রিয়া করে, লব্ধি কত? তাহলে ওই যে লব্ধির মান কি হবে? 7ই হবে। ক্লিয়ার? তো এই ধরনের কোশ্চেনগুলো খুব আসে থাকে। আমি যে কথাটা বলতেছিলাম যে লব্ধির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান আমরা এভাবে বের করতে পারি। তুমি হয়তো যে কাজটা করবা সেটা হচ্ছে এই যে তোমাকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান দেওয়া আছে এবং তারা যদি লম্ব বরাবর ক্রিয়াশীল করে লব্ধিটা কত হবে। যেমন তোমাকে আমি বলি, একটা কোশ্চেন এখানে দেওয়া আছে, লব্ধির সর্বোচ্চ মান কোশ্চেন একটা। কোশ্চেনটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি 16-17 আসা, যে সর্বোচ্চ ও সর্বনিম্ন মান, তার মানে লব্ধির সর্বোচ্চ ম্যাক্সিমাম মান হচ্ছে 7 আর লব্ধির সর্বনিম্ন মান মিনিমাম মান হচ্ছে 1। তাহলে যদি বলদ্বয় লম্ব বরাবর ক্রিয়াশীল করে তাহলে লব্ধি কত হবে? তুমি এটা কাজ করতে পারো। এই যে সর্বোচ্চ সর্বনিম্ন থেকে প্রথমে তুমি যোগ করে 2 দ্বারা ভাগ করে পি বের করলা, তারপরে হচ্ছে বিয়োগ করে 2 দ্বারা ভাগ করলে কিউ বের করলা, তারপর লম্ব বরাবর ক্রিয়াশীল করলে √p² + q² ওইভাবে করলা। বাট আমাকে যদি বলো আমি কিভাবে করব, হায়ার ম্যাথের সূত্রের আমি হেল্প নিব। কারণ হায়ার ম্যাথ থেকে একটা সূত্র আমি জানি, আর ম্যাক্সিমাম স্কয়ার প্লাস আর মিনিমাম স্কয়ার ইকুয়াল টু আর লম্ব বরাবর ক্রিয়াশীল লব্ধির উপর স্কয়ার। তার মানে লম্ব বরাবর যে ক্রিয়াশীল লব্ধিটা আছে তার উপর স্কয়ার করে যদি 2 গুণ করি তাহলে এই সর্বোচ্চ লব্ধি এবং সর্বনিম্ন লব্ধির বর্গের সমষ্টির সমান হয়। এটা হায়ার ম্যাথে প্রমাণ আছে, তোমরা হায়ার ম্যাথে অনেকে করছো। এই সূত্রটা যদি হেল্প নাও তাহলে দ্রুত অঙ্ক হয়ে যাবে। তুমি খেয়াল করো, এই ম্যাক্সিমাম আর মিনিমাম জানো, তার মানে এই যে 7 এর উপর স্কয়ার করলে কত হয়? 49। আর 1 এর উপর স্কয়ার করলে কত হবে? 1। 49 1 50, 50 এই দুইটাই পাশে ভাগ করে দাও তাহলে কত হবে? 25। আর এই স্কয়ারটা পাশে রুট করে দিলে 25 এর উপর রুট করলে কত হয়? 5। এর অ্যানসার হচ্ছে 5। দেখো মুখে মুখে হয়ে গেল। তাহলে এই কোশ্চেনটার এই সূত্রটার হেল্প তোমরা নিতে পারো লব্ধির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করার অঙ্কের ক্ষেত্রে। তো লব্ধির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করার ক্ষেত্রে এই সূত্রটার হেল্প নেওয়ার পর এরপরে যে টপিকটা আসবে সেটা হচ্ছে উপাংশ সূত্র। তবে আজকে আমি আর উপাংশ সূত্রের মধ্যে যাচ্ছি না, আজকে আমরা এই পর্যন্তই ভিডিওটা রাখবো। এই সামান্তরিক সূত্রের পর এরপরে আমাদের এই আমি বলছি যে আমি ফুল কনসেপ্ট ভিডিও দিব, তার মানে আমাদের সেকেন্ড ভিডিওটাতে যেটা আলোচনা হবে সেটা আমি বলে দিই। আমাদের উপাংশ সূত্রের অঙ্ক আমরা তেমন একটা করিনি, কিন্তু উপাংশ সূত্রের প্রয়োগ করে আমরা বিভিন্ন অঙ্ক বের করব। কিরকম অঙ্ক? মনে করো দুইটা বল থাকলে তো তুমি লব্ধি বের করতে পারো, কিন্তু দুইটা বল না থাকে, যদি 3টা 4টা 5টা বল থাকে তারা বিভিন্ন দিকে ক্রিয়াশীল থাকে, তাহলে লব্ধি এবং লব্ধির কোণ কিভাবে বের করবা? সেই জন্য আমাদের উপাংশ সূত্র লাগবে। আমরা উপাংশ সূত্রের পর উপাংশে বিভাজনের বিভিন্ন নিয়ম বা অঙ্ক করব, থিওরি পড়ব। এরপরে যেটা কাজ করব সেটা হচ্ছে ডট গুণন এবং ক্রস গুণন পড়ব। ডট গুণনের ক্ষেত্রে কখন কখন ডট গুণন করব? দেখো, যখনই আমরা দেখব কখনো কোণ নির্ণয় করতে বলছে দুইটা ভেক্টরের মধ্যে, আমরা ডট গুণন করব। আমাদের যখনই উপাংশ বা অংশ বের করতে বলবে তখনই আমরা ডট গুণন করব। যখনই আমাকে বলবে লম্ব কিনা যাচাই করো তখনই আমি ডট গুণন করব। তারপর যখন আমাদেরকে কাজ বের করতে বলবে তখন আমরা ডট গুণন করব। তাহলে এই যে চারটা জিনিস দেখলে আমরা ডট গুণন করব। এভাবে আমরা মনে রাখার চেষ্টা করব। ক্রস গুণন সমান্তরাল কিনা, বাট ক্রস গুণন করে এই অত বড় আইজে কে ক্রস গুণন করে আমরা সমান্তরাল অঙ্ক করব না। সমান্তরাল অঙ্কের জন্য আমাদের স্পেশাল শর্টকাট থাকবে, আমরা দেখে উত্তর বলে দিতে পারবো যে এই এম এর মান কত হলে এরা সমান্তরাল হবে। আমরা সমান্তরাল কিনা জানার জন্য ক্রস গুণন করব এবং ক্রস গুণনের শর্টকাট ইউজ করব। এবং অনেক অঙ্কের ক্রস গুণন আমরা আইজে কে না ধরে এই ক্রস গুণনের মান কত শর্টকাটে দেখে বলে দিতে পারবো, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন সলভ করব। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ওই যে তোমার হচ্ছে ক্ষেত্রফল বের করা ক্রস গুণনের ব্যবহার করে। এই জিনিসগুলো শেখার পর আমরা যেটা করব, এই আরো কিছু ইনফরমেশন পড়ে আমরা ঢুকে যাব ক্যালকুলাস, এবং ভেক্টর ক্যালকুলাসের অংশটাও আমরা খুব ভালোভাবে সমাধান করব এবং বোঝার চেষ্টা করব। যদিও ভেক্টর ক্যালকুলাসের উপর অলরেডি একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, তোমরা
আগে দেখে নিতে পারো কনসেপ্ট ক্লিয়ারের জন্য। তবে এবার এই ভিডিওর সঙ্গে আমি এড করব, সেক্ষেত্রে কোনটা কোন ইউনিভার্সিটিতে আসছে, কিভাবে আসছে, সেটা সহ আলোচনা হবে। আর ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করবা, কারণ তোমাদের এখন এই সময়টাতে অনেক অনলাইন কোর্স চলতেছে। তোমাদের ছোট্ট একটা ভিডিও আপলোড করতেছে, দেখা যাচ্ছে 5 মিনিট 2 মিনিট, আর তারপরে যেটা বলতেছে সেটা হচ্ছে ভালো লাগলে আমাদের অনলাইন ক্লাসে যোগ দাও, এত টাকা কোর্স ফি। আমি তোমাদের যদি অনলাইন ক্লাসগুলো আপলোড করি বা দেই, এগুলোর ক্ষেত্রে আমি কোনো প্রকার পেমেন্ট নিব না। আমি তোমাদের হেল্প করার জন্য ভিডিওগুলো আপলোড করব, এবং আমি হয়তো রেগুলার আপলোড করতে পারবো কিনা জানি না, কারণ এতটুকু সময় পাবো কিনা জানি না। অফলাইনে বা এমনি অনেক ব্যস্ত হয়ে গেছি আমি চেষ্টা করব আপলোড করার। তবে আবারও বলছি, এগুলো কোনো বাণিজ্যিক উদ্দেশ্য নয়। আমি যতটুকু সময় পাবো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব তোমাদের হেল্পের জন্য। আর যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করবা। যদি তুমি এখান থেকে অল্প কিছু শিখে থাকো এবং তোমাকে ভালো লাগে এবং তুমি এটার প্রতি যদি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও, তাহলে শেয়ার করবা এবং তোমার ফ্রেন্ডগুলোকে হেল্প করবা এই ভিডিওটা দেখাইতে। এবং তোমরা অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটা ঘুরে আসবা অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য। সুতরাং ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।